আমাদের দেশে ইসলামের রাজনীতি যে চলে, আমি কওমি মাদ্রাসার রাজনীতির কথা বলি, তারা মনে করে যে সবচেয়ে বড় আলেম সে হলো সবচেয়ে বড় নেতা হবে। এবং আমাদের দেশে যারা রাজনীতি করে তাদের জামাত ইসলামের সাথে কওমিদের এখানেই একটা বিরাট দ্বন্দ্ব হয়। সমাজের প্রত্যেকটা লোক ফকিহ হবে, প্রত্যেকটা লোক মাদ্রাসায় পড়বে, অথবা প্রত্যেকটা লোক আলেম হবে, এটা আল্লাহ তাআলা চানও নাই। কওমি হুজুররাও দেখবে মাঝে মাঝে বলে যে আমাদের কওমি মাদ্রাসা থেকে মানুষ ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে। আপনার সিস্টেম কই? আপনার তো সিস্টেম নাই। ইসলাম বিশেষজ্ঞ দিয়ে, ইসলামিক স্কলার দিয়ে কি আপনার দেশের একটা সমাজের সব কাজ তো হয় না। আমাদের দেশে কওমি মাদ্রাসা, কিছু মহিলা মাদ্রাসাও আছে, কিন্তু এই জায়গায় অনেক ভালো পড়াশোনা হয় না। মানে একটা গোষ্ঠী আছে যারা কওমি মাদ্রাসা মানেই হচ্ছে বলৎকারের ফ্যাক্টরি, এখানে এই জিনিসটাই হয় শুধু। আবার আরেকটা গোষ্ঠী আছে, এটা কওমিদের থেকেই, যে তারা একেবারে নাকচ করে দেয়, না আমাদের এখানে এই ধরনের কিছু হয় না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবাদেরকে নির্দেশনা দিয়েছেন যে বাচ্চারা যখন 10 বছর বয়স হয় তখন যেন তাদের বিছানা আলাদা করে দেওয়া হয়, তাদের পরস্পরের মধ্যেও, মানে ভাইদের মধ্যেও বিছানা যেন আলাদা করে দেওয়া হয়। তো এইখানে আমাদের কওমি মাদ্রাসায় যেভাবে শোয়ানো হচ্ছে বাচ্চাদেরকে, এটা তো আলাদা বিছানা হয় না। আলেম হইতে হাফেজ হইতে বাধ্য হচ্ছে, যেই কারণে একটা ছেলে যখন আলেম, সে যে তার খুব আগ্রহ নিয়ে আলেম হয়েছে এটাও কিন্তু না। যারা আলেম হচ্ছে তারাও কিন্তু অনেকটা বাধ্য হয়ে আলেম হচ্ছে। যে হাফেজ হওয়ার যে চক্রটা তৈরি হয়েছে আমাদের দেশে, যে কিছু মানুষ শুধু হাফেজ হয়, এবং এই ধরনের অপরাধ আপনি দেখবেন যে এদের মধ্যে বেশি। যে হাফেজ হওয়া মানে হলো তার ফ্যামিলি পুরা জান্নাত কনফার্ম। তো সবাই মিলে একটা ছেলেকে হাফেজ হওয়ার জন্য তারা বাধ্য করেন এক প্রকার। পৃথিবীর কোথাও এত হাফেজ নাই, আমাদের দেশে যত হাফেজ। তো আমার কথা হলো যে কোথাও যেটা নাই সেটা আপনারা কি জন্য করছেন? এটা তো আসলেই আউটস্ট্যান্ডিং লজিক। এবং আমিও তো ভাবি আসলে বাংলাদেশে কেন এত বেশি হাফেজ, এর পেছনে রহস্যটা কি? এই হেফজ ব্যবস্থাটা আমি মনে করি পুরোপুরি বাতিল করে দেওয়া উচিত। ঢাকা ডায়েরি পডকাস্টে আজকে আমাদের সাথে কথা বলবেন বিশিষ্ট ইসলামিক স্কলার, লেখক এবং সাংবাদিক ফারুক ফেরদৌস ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। মানে কেমন চলছে বাংলাদেশের রাজনৈতিক অবস্থা এবং সবকিছু, কওমি মাদ্রাসা এবং দিনিয়াত, ইলমিয়াত, সব দিক মিলা, এবং আপনার সাংবাদিকতার জীবন সব মিলিয়ে যদি বলতেন। সব দিক মিলিয়ে বেশ ভালোই চলছে বলা যায়। 5 আগস্টের পর থেকে যে নতুন ধারাবাহিকতা শুরু হয়েছে আর কি। তো এখানে এখন নানান উত্থান পতন, নানান দ্বন্দ্ব সংঘাত সবকিছু মিলেই আর কি সময় বলা যায় যে অগ্রসর হচ্ছে। এবং আস্তে আস্তে বিভিন্ন নতুন নতুন কোরাম, নতুন নতুন পক্ষ, এগুলো স্পষ্ট হচ্ছে বলা যায় আর কি। আচ্ছা, আমরা প্রথম থেকে শুরু করার সময় আমরা একটা সাধারণত রেওয়াজ বলতে পারেন এটা ঢাকা ডায়েরি পডকাস্টে, যে আপনার জন্ম কোথায় এবং আপনার বেড়ে উঠেছেন কোথায় এবং ছোটবেলা থেকে পড়াশোনা করেছেন কোথায়, এটা যদি একটু স্পষ্ট করে বলেন। আমার জন্ম ঢাকাতেই, ঢাকার বসুন্ধরায় আমার নানার বাড়িতে আমার জন্ম। যাত্রাবাড়িতে আমার বাবার বাড়ি, তো ওইখানে আমার হলো বড় হওয়া। যাত্রাবাড়িতে আমার জন্ম 1992। তো 92 সাল থেকে ওইখানেই আছি আমি এখন পর্যন্ত। আর আমার পড়াশোনা যাত্রাবাড়ি মাদ্রাসায়, আমাদের বাসার কাছেই যাত্রাবাড়ি যে বড় মাদ্রাসা, মাহমুদ হাসান সাহেবের মাদ্রাসা, ওইটাতে আমি হিফজ খানায় ভর্তি হলো 2001 সালে। এরপরে সেখানে কিতাবখানাও পড়েছি দাওরায়ে হাদিস পর্যন্ত, এরপরে উলুমুল হাদিসও সেইখানে। এরপরে হলো আমি বাইরে থেকেও ওই আলিয়ার পরীক্ষাগুলো দিয়েছি। তো আলিয়া যেহেতু পরীক্ষা দিয়েছি, সেটা মূল পড়াশোনার অন্তর্ভুক্ত না আর কি। আচ্ছা, মানে আমার দৃষ্টিতে যে ওগুলো আমার ফাজিল পর্যন্ত পরীক্ষা দেওয়া হয়েছে, কিন্তু আমার মূল পড়াশোনাটা আসলে কওমি মাদ্রাসায়। আচ্ছা ফেরদৌস ভাই, এখানে একটা প্রশ্ন করি, সেটা হচ্ছে যে আমাদের সোসাইটিতে জেনারেলি মানে কওমি মাদ্রাসা সম্পর্কে একটা ধারণা হচ্ছে যে যারা সমাজে খুবই দরিদ্র, এতিম, মিসকিন টাইপের মানুষ, ঠিক আছে, অর্থনৈতিকভাবে খুবই লুজার একটা অবস্থায় আছে, তারাই সাধারণত হচ্ছে কওমি মাদ্রাসায় পড়ে, এরকম একটা আমাদের সোসাইটিতে ধারণা আছে। আপনাকে দেখে মনে হচ্ছে না আপনি গরিবের সন্তান, খুব মানে একেবারে হতদরিদ্র পরিবারের থেকে উঠে এসেছেন, এবং তাছাড়া তো আপনি শহরে বড় হয়েছেন, ঢাকায় বড় হয়েছেন। আপনার পারিবারিক ব্যাকগ্রাউন্ড এবং সেই সাথে কওমি মাদ্রাসার সাথে সম্পর্ক
এটা কোন দৃষ্টিভঙ্গি থেকে আসে একটু যদি বলেন? না, আমি একেবারে অনেক অর্থশালী মানুষের সন্তান এরকম না। কওমি মাদ্রাসায় আমার চেয়ে অনেক বিত্তবান মানুষের সন্তানরা পড়ছেন। আমাদের সহপাঠী ছিলেন, এখনো তারা বিভিন্ন জায়গায় কর্মরত আছেন। কওমি মাদ্রাসায় যে একেবারে ভেসে যাওয়া মানুষজন পড়ে, একটা শ্রেণী আছে যারা আশ্রয় পায় কওমি মাদ্রাসায়, এবং এক্স্যাক্টলি। মানে আপনি ধরতে পারেন যে 70% মানুষ তারা। আর বাকি আরেকটা অংশ কিন্তু দ্বীনি প্রেরণা থেকে, মানে ইসলাম পালন করার বা ছেলেকে আলেম বানানোর প্রেরণা থেকে কওমি মাদ্রাসায় দেয়। এবং আরেক শ্রেণী আছে যারা দিনদার, ইংরেজি শিক্ষিত মানুষ দিনদার হয়ে ধরেন তবলিগে গেছে, তারা হলো নিজের সন্তানকে কওমি মাদ্রাসায় দেয়। তো আমার ক্ষেত্রে যেটা হয়েছে, আমার পুরা ফ্যামিলিতে আলেম বলতে কেউ নাই। মানে আমার মায়ের দিকে এবং বাবার দিকে, দুই দিকেই মূলত সবাই জেনারেল শিক্ষিত মানুষ। আমার আব্বাও জেনারেল শিক্ষিত মানুষ। তো উনি আর কি দিনদার হয়েছেন, বা ওনার মধ্যে দিনের যে বুঝ বা বোধ আসছে, তো উনি ওনার সন্তানদেরকে দিনই শিক্ষার জন্য অথবা হাফেজ আলেম বানানোর জন্য কওমি মাদ্রাসায় দিয়েছেন। এবং এটা শুধু আমার ক্ষেত্রে এরকম না, এরকম আরো অনেক ছাত্র আমার চেয়ে, আমি যে ফ্যামিলির, আমরা বলা যায় যে সচ্ছল ফ্যামিলির সন্তান ছিলাম, কখনো এরকম ছিল না যে অর্থ কষ্টে পড়তে হয়েছে, এরকম না। কিন্তু আমাদের চেয়ে অনেক মানে অনেক বেশি বিত্তবান ফ্যামিলির সন্তানরা আমাদের সাথে পড়েছেন কওমি মাদ্রাসায় এবং এখনো আছে। তবে বেশিরভাগ ক্ষেত্রে যেটা হয়, বেশি বিত্তবান মানুষের সন্তান যারা পড়েন আর কি, তো তারা দেখা যায় যে কওমি মাদ্রাসার যে ক্যারিয়ার এখানে আর থাকেন না। তারা হয়তো তাদের বাবার ব্যবসায় চলে যান বা নিজে ব্যবসা করেন। মানে বড় আলেম হন না সাধারণত। বড় আলেম হলেও আমি আপনাকে একটা উদাহরণ দিই, যেমন আপনার মাকতাবতুল আজহারের প্রতিষ্ঠাতা যিনি, ওইখানে দেখবেন যে বাড্ডায় ওনাদের বেশ একটা রাজপাট আছে ওইখানে। তো উনি ভালো আলেম, মিশর থেকে পড়ে আসা। কিন্তু যেটা হয় যে আমাদের দেশে কওমি মাদ্রাসার মানে কওমি শিক্ষিতদের জন্য ইলমি লাইনে কোনো ভালো ক্যারিয়ার নাই। মানে আপনার হলো একটা সম্মানজনক জীবিকার জন্য, যে ধরেন একজন অর্থশালী ছেলে যদি ডাক্তার হয়, অর্থশালী ফ্যামিলির ছেলে, সে কিন্তু ডাক্তারি না, মানে ডাক্তারি করে। সে হলো নিজে একটা ফার্মেসি দেয়, অথবা সে একটা বেশি বেশি হাসপাতাল দেয়, অথবা হলো আপনার সে যদি অনেক বেশি মেধাবী হয়, সরকারি ডাক্তার হয়, সে ডাক্তারিটাই করে। কিন্তু কওমি মাদ্রাসার ক্ষেত্রে যেটা হয় যে উনি যে আলেম হিসাবে তার ক্যারিয়ার, এটা যে উনি করবেন, এখানে যে সময় দিবেন, সেই পরিমাণ জীবিকা তো এখানে নাই। তো ওনার জীবন চলার মতো উপযোগী জীবিকা আসলে এখানে থাকে না। তো যেটা হয় যে ওনারা বাধ্য হয়ে নিজে ব্যবসা করেন, অথবা আপনার হলো বাবার ব্যবসা চালান, এই ধরনের কিছু একটা হয় আর কি। কিন্তু ইলমি লাইনে মানে আপনার হলো আলেম হিসাবে ক্যারিয়ার বা আলেম হিসাবে দায়িত্ব পালন, যেটা আমরা বুঝি ধরেন কোন একটা মাদ্রাসায় শিক্ষকতা অথবা ইমাম মুয়াজ্জিন, এটা হন না আর কি। না, এটা তো সাধারণত আমরা যারা পোলার লাইনে পড়াশোনা করে বা জেনারেল লাইন আপনার ভাষায় যদি বলি, যারা শিল্পপতির ছেলেরা, এরা তো সাধারণত দেখা যায় তার বাপের ব্যবসাটাই সামলায়। জেনারেল লাইন থেকে যারা উঠে আসে তারাও সবাই না, হ্যাঁ, যারা অনেক বেশি মেধাবী এবং যারা হলো পড়াশোনা সেরকম ভালো করছে, তারা কিন্তু নিজের যে শিক্ষা সেই ক্ষেত্রেও থাকে। মানে অনেক এখানে ব্যাপারটা হচ্ছে, মানে আমি যতটুকু দেখলাম আর কি, বিশেষ করে চট্টগ্রাম অঞ্চলে যারা শিল্পপতি ছেলেরা আছে, তাদের অধিকাংশ মানে ছেলেদের ব্যাকগ্রাউন্ড হচ্ছে কমার্স থেকে পড়াশোনা, MBA BBA করছে। এমনকি অক্সফোর্ডে গেলেও তারা দেখা যায় হচ্ছে আপনার মানে তাদের ফ্যামিলি থেকে ওরকম একটা ইচ্ছা থাকে যে যেহেতু ব্যবসায়ী চালাবে, তাহলে ওইদিকেই পড়বে। ইভেন এটাও দেখছি যে MBBS হয়েছেন উনি, পড়াশোনা করছে ডাক্তারি, পরবর্তীতে উনি ডাক্তারি পেশায় যান নাই, বাপের ব্যবসায়ী সামলাইছে, এরকম সেরকম। ওটা হলো একেবারে কোটিপতির ছেলে অথবা একেবারে এরকম। আমি বলছি যে ধরেন আরেকটু কম বিত্তশালী যারা, ধরেন মধ্যবিত্ত যাদেরকে আমরা বলি, এরকম ফ্যামিলির যারা আলেম হয়, তাদেরও বেশিরভাগ আমি এটা দেখছি যে ওই আপনার এইখানকার যে অবস্থাটার কারণে, মানে এখানকার যে দারিদ্র জর্জরিত অবস্থা, এটার কারণে এই ক্যারিয়ারে তারা আগ্রহী হন না আর কি। আরেকটা ব্যাপার হচ্ছে যে কওমি মাদ্রাসায় যে মনে করেন একটা রেওয়াজ আছে যে চাঁদা উত্তোলন করে পড়াশোনা করানো, এবং সদকা বা ফিতরার টাকা পয়সা নিয়ে, যে আমাদের সমাজে কিন্তু খুবই বদ্ধমূল ধারণা যে এই সমস্ত টাকা পয়সা নিয়ে মানে কওমি মাদ্রাসা সাধারণত পরিচালিত হয়। তো আমার যে প্রশ্নটা, এখনো গ্রামে গঞ্জে কিন্তু আমরা এই ধরনের প্রবণতা এখনো আছে যে মাদ্রাসার ছাত্রদেরকে একটা সময় গিয়ে পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় গিয়ে বস্তা কিংবা ঝুড়ি এই সমস্ত কিছু নিয়ে যে তরকারি উত্তোলন করতে হচ্ছে, টাকা পয়সা উত্তোলন করতে হচ্ছে, চাল ডাল এগুলো উত্তোলন করে হোস্টেলে নিয়ে গিয়ে তারপরে তারা মাদ্রাসা পরিচালনা করছেন।
এই জায়গায় আমি আপনাকে যেটা জানতে চাইবো যে এতে করে ব্যক্তিত্বের বিকাশ ঘটা এবং ছাত্র হিসেবে সে যে একটা সমাজে অ্যাক্টিভ ভূমিকা রাখবে, প্যাসিভ না হয়ে, এক্ষেত্রে মানে একটা বাধা হয়ে দাঁড়ায় কিনা এই জিনিসগুলো? এই জিনিসগুলো আমি তো প্রথমে আমি বললাম যে আমি আসলে পড়াশোনাও ঢাকায় করছি এবং বেশ বড় একটা মাদ্রাসায় করছি। এই কারণে আমরা কখনো দেখি নাই এরকম অবস্থা। আমরা শুধু দেখতাম যে কোরবানির সময় তখন চামড়া কালেকশনের একটা তোড়জোড় আমরা দেখতাম। এরপরেও সেখানে আপনার হলো ছুটি নেওয়ার বেশ সহজ ব্যবস্থা ছিল, কিছু টাকা অনুদান দিয়ে ছুটি নিতে হতো এরকম। তো এই কারণে ওই কালেকশনেও আসলে ওইভাবে অংশগ্রহণ করা হয় নাই। কিন্তু আপনার এই যে আপনি যে চিত্রটা বললেন এটা ঢাকায়, চট্টগ্রাম অঞ্চলে, ঢাকায় সেভাবে নাই, হয়তো ঢাকার বাইরে অন্যান্য এলাকায় বা অন্যান্য জেলায়ও আছে। তো এই জিনিসটাকে আমি আপনাকে বলি, এটা হলো যে শিক্ষার যে ব্যাপারটা, এটা কিন্তু কখনো আপনার যে পড়ে সে পুরা খরচ বহন করবে এটা কিন্তু সেভাবে হয় নাই। আপনার হলো আপনি আগের ইতিহাসে যদি দেখেন, সব সময় সরকারের পক্ষ থেকে, বাদশাহ যারা ছিলেন তাদের পক্ষ থেকে একটা অনুদানের ব্যবস্থা বা একটা ব্যবস্থা তারা করতেন এবং সমাজের ধরেন যারা বিত্তশালী তারা মিলে ব্যবস্থা করতেন। বা আমাদের উপমহাদেশে ছিল লাখেরাত সম্পত্তি ছিল, ওয়াকফ সম্পত্তি ছিল প্রচুর। তো আমাদের এই আপনি যদি বাংলার ইতিহাস পড়েন, এই বাংলায় প্রচুর লাখেরাত সম্পত্তি ছিল মাদ্রাসাগুলোর নামে। এই লাখেরাত সম্পত্তির অর্থ দিয়ে মাদ্রাসা চলতো। তো এখনো আপনার জেনারেল আমরা শিক্ষা ব্যবস্থা, সাধারণ শিক্ষা ব্যবস্থা যদি ধরি, সেখানেও কিন্তু আপনার সরকারি অর্থে শিক্ষা প্রতিষ্ঠান চলে এবং যারা পাবলিককে পড়ছে তারা কিন্তু জনগণের টাকাই পড়ছে। তো সেখানে জনগণের টাকাটা সরাসরি তারা নেয় না, মানে কালেকশনটা সরাসরি হয় না, কিন্তু সেই হাত ঘুরে কিন্তু জনগণের ট্যাক্সের টাকাই তারা পড়ছে এবং তারা কিন্তু নিজেদের পড়াশোনার অর্থ বা খরচ যে তারা বহন করছে এরকম না। তো কওমি মাদ্রাসায় যেটা হয়েছে ব্রিটিশ আমল থেকে, সেটা হলো যারা দেওবন্দ প্রতিষ্ঠা করছিলেন এবং দেওবন্দের অনুসরণে যে মাদ্রাসাগুলো, এটাই তো মূলত কওমি মাদ্রাসা। তো এইখানে ওনারা সরকারের বাইরে থাকার একটা প্রেরণা ওনাদের মধ্যে ছিল, মানে সরকারের বাইরে যেন আলাদা একটা স্বাধীন প্রতিষ্ঠান হইতে পারে, কারণ সরকার এখানে নিয়ন্ত্রণ আরোপ করলে এটা নষ্ট হয়ে যাবে। মানে ওনারা তো দ্বীনের হেফাজতের জন্য মূলত এই ব্যবস্থা করছিলেন। তো এরপরে যখন দেশ স্বাধীন হলো তখন তো উচিত ছিল সরকারের সাথে একটা সম্পর্কিত হওয়া, কারণ এখানে তো দেশ স্বাধীন হওয়ার অর্থ কি, এখন তো মুসলিম সরকার আসছে এবং হলে এখন তো আর সেই অবস্থাটা নাই। কিন্তু কওমি মাদ্রাসাগুলো তখনও মানে ওই দিক থেকেও কিছুটা প্রতিকূলতা বা কিছুটা দূরত্ব ছিল, কওমি মাদ্রাসার দিক থেকেও ছিল। তো পাকিস্তানে আবার এত দূরত্ব নাই বাংলাদেশের মতো। তো পাকিস্তানে অনেক প্রতিষ্ঠান সরকারের সাথে বেশ সম্পর্ক রেখে চলে। আপনারা তৌকির উসমানী সাহেবের কথা জানেন, উনি পাকিস্তানের এক সময় শরিয়া আদালতের প্রধান বিচারপতি ছিলেন এবং পাকিস্তানের শাসক গোষ্ঠী যারা, এবং ওনারা ওই দেশটাকে ওন করেন আর কি। পাকিস্তান যে রাষ্ট্রটা, এটা তো মূলত থানবী সাহেবের, আশরাফ আলী থানবীর চিন্তাধারার একটা ফসল, বা এটার যে আপনার কি বলা যায় দার্শনিক যে ভিত্তিটা, এটা মূলত আশরাফ আলী থানবীর, যেহেতু আপনার হলো এখানে জিন্নাহ সাহেব সরাসরি ওনার সাথে সম্পর্কিত ছিলেন। মুসলিম লীগ প্রতিষ্ঠা হইলো, এটাও তো আশরাফ আলী থানবীর ফিলোসফি থেকে। হ্যাঁ, তো আশরাফ আলী থানবীর একটা প্রভাব পাকিস্তান প্রতিষ্ঠার ক্ষেত্রে ছিল এবং ওনারা এই তৌকির উসমানী সাহেব সরাসরি আশরাফ আলী থানবীর সিলসিলার লোক। তো ওনারা মনে করে যে রাষ্ট্রটা আমরা প্রতিষ্ঠা করছি, এবং পাকিস্তান যখন প্রতিষ্ঠিত হয় তখন যারা পতাকা উত্তোলন করছেন বিভিন্ন জায়গায় দেখবেন বেশিরভাগ আশরাফ আলী থানবীর খলিফা এই দেশেও যারা ছিলেন এবং পাকিস্তানে যারা ছিলেন। কিন্তু আমাদের এই দেশে কেন যেন কওমি মাদ্রাসার সাথে রাষ্ট্রের একটা দূরত্ব সবসময় থেকেই গেছে আর কি। এটা কি সরকারের পক্ষ থেকে দূরত্বটা মেনটেন করা হয় নাকি কওমিরাও অ্যাভয়েড করে সরকারকে? কওমিরাও বিশ্বাস করতে পারে না। আচ্ছা, কওমিরা মানে আস্থার সংকট আছে, আস্থার সংকট আছে। কওমিরা মানে হলো ওই দেশে যেভাবে সমাজটাও ওই দেশে এত ভাগ করা না, মানে আমাদের দেশে মানুষ যেভাবে মানে বিভিন্ন ঘরানা একেবারে বিভক্ত হয়ে গেছে, পোশাক আলাদা, সংস্কৃতি আলাদা, রুচি আলাদা, সবকিছু আলাদা হয়ে গেছে। আপনার ভারতেও কিন্তু ব্যাপারটা এরকম না। মানে ভারতের মুসলিম সমাজটা ঐক্যবদ্ধ, মানে মুসলমান যারা, ওনাদের মধ্যে ঠিক আছে কেউ ধরেন জেনারেল পড়াশোনা করতেছে, কেউ হলো আলেম হচ্ছে, কিন্তু আমাদের সমাজে যে চিন্তাগত পার্থক্য এবং এইটা সমাজে যেভাবে একটা বিভেদ সৃষ্টি করছে, এই জিনিসটা ভারতেও নাই, পাকিস্তানেও নাই। তো আমি আজকে এই কথাটা ভাবতেছিলাম, দেখবেন যে আমাদের ভাই মাওলানা মঞ্জুরুল হক
আপনি চিনেন সম্ভবত। উনি একটা লেখা লিখেছেন আজকে যে ভারতে কেন ভালো ইসলামিক স্কলার তৈরি হয় এবং হলো তারা সারা পৃথিবীতে তারা প্রথম আলোতে যিনি চাকরি করেন ওনার কথা হ্যাঁ, বলছেন? হুম, তো সারা পৃথিবীতে ওনারা একটা ভূমিকা রাখতে পারছেন। বাংলাদেশের এত সংকট কেন? হুম। তো এই কথাটা নিয়ে আমি তখন থেকে ভাবছি এবং কিছু একটা লিখবো এরকমও চিন্তা আচ্ছা। করছি। তো আমার মনে হচ্ছে ব্যাপারটা হলো যে আমাদের দেশে একটা খারেজিয়ত আছে। মানে আমাদের দেশের যারা ইসলাম মনা বা ইসলামপন্থী, এটা শুধু তাদের দায় এরকম না। যারা আমাদের দেশে সেকুলার, প্রগতিপন্থী, তারা আবার বেশি সেকুলার বা বেশি প্রগতিবাদী বলতে পারি আমরা। একদম, বেশি প্রগতিশীল। বেশি প্রগতিশীল। মানে তাদের আপনার ভারত এবং পাকিস্তানের মুসলমান যে সেকুলার সমাজটা আছে তারা এই মাপের প্রগতিশীল না আমাদের দেশের মতো। হুম, তো এই জিনিসটা চলে আসছে সেই ৭১ সালের আগে থেকে এটা চলে আসছে এবং এখনো এটা চলছে। আর এটার একটা দায় ইসলামপন্থীদেরও আছে। মানে তাদের মধ্যেও আপনি ইসলামপন্থী প্রত্যেকটা রাজনৈতিক দলের মধ্যে একটা খারেজি একটা চিন্তা ভাবনা আছে এবং কওমি মাদ্রাসা প্রত্যেকটা প্রতিষ্ঠানের মধ্যে একটা খারেজি চিন্তা ভাবনা আছে। আমি খারেজি বলতে বুঝাচ্ছি যে তারা মনে করে যে আমরা হলো উম্মাহ, মানে ইসলাম দেখবেন বলে যে ইসলামপন্থী, মানে ইসলামপন্থীরা তাদেরকে নিজেদেরকে আলাদা একটা উম্মত বাইনারিতে মনে নিয়ে করে। যায়। হ্যাঁ, মনে করে না যে পুরাটা সমাজ, পুরাটা যে এই দেশের যে মুসলমান জনগোষ্ঠী পুরাটাই আমাদের অংশ এবং তারা আমাদের ভাই। এই অনুভূতিটা আমি দেখি যে এটা না রাজনৈতিক দলগুলোর মধ্যে আছে, মানে এবং এটার একটা দর্শনগত ভিত্তিও আছে আপনার জামাত ইসলামী বা তাদের চিন্তাধারার মধ্যে। এবং কওমি মাদ্রাসা ওই যে আমি বললাম যে একটা অংশ বেশি প্রগতিশীল এবং বেশি মুক্তমনা, অনেকটা এবং নাস্তিকতা আছে একটা মানে অবস্থা, এবং তারা হলো আমাদের দেশের সাহিত্য সংস্কৃতির একটা বড় অংশ নিয়ন্ত্রণ করত, এখনো অনেকটা করে। তো এই অবস্থাটার কারণে সেকুলারদের সাথে আমাদের মাদ্রাসা এবং আমাদের যে ইসলামপন্থী বা ইসলাম মনামহল তাদের একটা বেশ দূরত্ব তৈরি হয়েছে। এটা ওই দিকেও দায় আছে, এই দিকেরও দায় আছে, আমাদের ইসলামপন্থীদেরও যথেষ্ট এখানে দায় আছে। তো এইটার কারণে যেটা হয়েছে যে আমাদের মধ্যে নানান ছোট ছোট ভাগ সৃষ্টি হয়েছে। আর আমরা মানে মানুষ যখন ভাগ হয়, বিভক্ত হয়, তখন তাদের শক্তিটা নিজেদের পিছনে লাগার জন্যই ব্যবহার হয় আর কি। এবং এক পক্ষকে দিয়ে আরেক পক্ষকে ভয় দেখানো হয়। বাইরের শক্তিগুলো মূলত এক পক্ষকে ভয় দেখানোর জন্য আরেক পক্ষকে ইউজ করে। মানে আপনার হলো ধরেন আমাদের দেশে একসময় আওয়ামী লীগ ছিল এবং এটা একটা জনগোষ্ঠী কিন্তু আমাদের দেশে ছিল যারা আওয়ামী লীগকে সমর্থন করতো, যারা তাদেরকে ভোট দিত, প্রায় ৩০-৩৫% ভোট তারা পাইতো। তো এই অংশটাকে কিন্তু অনবরত একটা ভয়ের সংস্কৃতি তৈরি করা হয়েছিল যে ওরা আসলে তোমাদের একদম অবস্থা খারাপ হয়ে যাবে, শত শত লাশ পড়বে এবং হলো তারা তোমাদেরকে স্বাভাবিক জীবনযাপন বন্ধ করে দিবে, মেয়েদের পড়াশোনা বন্ধ করে দিবে। এই ধরনের একটা ভীতির পরিবেশ। নাইলে মানুষ একই দেশের মানুষ, একই সমাজের মানুষ, এরা আমাদের ভাই, আমাদের পাশেই তারা থাকে। মানে এরকম না যে অন্য দেশের মানুষ, অন্য ধর্মের মানুষ, কিছুই না। কিন্তু এই যে এত বড় রক্তপাত, মানে এত মানুষের প্রাণ গেল, বিশেষ করে জুলাই আমরা দেখলাম যে মানে হাজার হাজার মানুষ, মানে কিভাবে এত মানুষকে মারার প্রেরণা মানুষ কখন পায়? মানে তারা মনে করে যে তারা আমার জানের শত্রু। এবং এই জিনিসটা অবশ্যই যারা এটা মানে আমরা যাদের পক্ষ থেকে এই জিনিসটা দেখছি তাদের দায় তো সবচেয়ে বেশি এবং তাদের অপরাধের বিচারও অবশ্যই হওয়া উচিত। কিন্তু এইটা কিন্তু তৈরি হয়েছে দিনের পর দিন ধরে এবং এটার পিছনে আমি দেখি যে সব পক্ষের কিছু কিছু দায় আছে। তো আমি কোত্থেকে কোথায় গেলাম? তো আমি শুরু করছিলাম সম্ভবত এই যে কওমি মাদ্রাসাগুলোর কেন এরকম একটা অবস্থা। তো আমি বললাম যে আপনার সব জায়গায় তো শিক্ষা ব্যবস্থা কিছুটা অনুদান নির্ভর হয়, কিন্তু আমাদের দেশে যেটা হয়েছে সরকারি অনুদান একদম না থাকা এবং ভালো প্রতিষ্ঠান না থাকায়, ওয়াকফ প্রতিষ্ঠান নাই, আপনারা পরাধীন অবস্থায় যখন একেবারে কপরদক্ষিণ অবস্থা, তখন এরকম একটা ব্যবস্থা চালু হয়েছে। কিন্তু যখন মুসলমানরা স্বাধীনতা পাইছে, যখন তারা অর্থশালী হয়েছে, তখন উচিত ছিল এই মাদ্রাসাগুলোর জন্য আবার কিছু সম্পত্তি বরাদ্দ করা, সরকারের পক্ষ থেকে সাহায্য করা। সরকারের পক্ষ থেকেও কিন্তু স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান করার জন্য কিন্তু সাহায্য করা যায়। তো ওইভাবে যদি একটা চেষ্টা করা হতো এবং কওমি মাদ্রাসাগুলো যদি ওই চিন্তা থাকতো যে আমরা তো আমাদের ছেলেপেলেদেরকে এরকম তো না যে চিরকালের জন্য আমরা এইভাবে মানুষের দাঁড়ে দাঁড়ে গিয়ে একদম সরাসরি অনুদান সংগ্রহ করে প্রতিষ্ঠান পরিচালনা করবো, এটা তো হয় না। তো ওই চিন্তাটা কারোর মধ্যে আসে নাই। তো এখন কিছু প্রতিষ্ঠান আছে যেগুলো তাদের কিছু সম্পত্তি দিয়ে চলে, মানে তাদের ধরেন একটা ভাড়া দেওয়ার কিছু সম্পত্তি আছে, অথবা আপনার হলো কিছু ক্ষেত খামার আছে, কিছু পুকুর আছে, যেটা দিয়ে তারা কিছু একটা আয় হয়। কিন্তু এখনো স্বনির্ভর প্রতিষ্ঠান খুব বেশি নাই, বেশিরভাগই অনুদান নির্ভর অবস্থা। তো আমাদের উচিত ওই দিকে আর কি চেষ্টা করা, এবং আমাদের এক সময় ঐতিহ্য সেটাই ছিল। ইসলামের একদম আপনি যদি গোল্ডেন এজ গুলো দেখেন, তখন যারা ইলমি লাইনে পড়াশোনা করতেন বা কোরআন হাদিসের চর্চা করতেন কিংবা শরিয়া নিয়ে পড়াশোনা করতেন, তারা আমরা দেখতাম একাধারে আলেম, একাধারে ফিলোসফার,
একাধারে সায়েন্টিস্ট, একাধারে চিকিৎসা বিজ্ঞানে তিনি অবদান রেখে যাচ্ছেন, একাধারে তিনি গণিত শাস্ত্রের উপর পারঙ্গম ব্যক্তি। সব দিকে মোটামুটি তারা দখল করে রাখতেন। এই জিনিসটা কওমি মাদ্রাসায় শুধু ইলমিয়াত মানে শুধু দ্বীনি শিক্ষা নাম দিয়ে কেবল একটা শরিয়া কেন্দ্রিক পড়াশোনা এবং সায়েন্সের প্রতি তাদের যে একটা ইন্সপিরেশন, এটা মানে কেন হচ্ছে না, কিংবা তারা এই শিক্ষা ব্যবস্থাতে কোনো ধরনের নতুনত্ব আনা প্রয়োজন কিনা, আপনি কি মনে করেন? না, এইটা আমাদের একটা, আমি মনে করি যে একটা বহুল প্রচলিত ভুল ধারণা, যে হলো অনেকে এরকম বলে যে একজন মানুষ তো একই সাথে আপনার আলেম হবে, আবার ব্যবসায়ী হবে, আবার ডাক্তার হবে, আবার ইঞ্জিনিয়ার হবে, মানে এরকম একটা কল্পনা আমি ব্যাপকভাবে দেখি। আপনি যেভাবে বললেন আর কি, যে আপনার একজন মানুষ একই সাথে বিজ্ঞানী হবে বলতে এগুলো নিয়ে অনেক বইপত্র হয়েছে না। এবং আমি বলি আপনাকে, বইপত্র তো হয়েছে ঠিক আছে, কিন্তু আসলে আপনি কি এটা চিন্তা করতে পারেন যে একই মানুষ একসাথে ডাক্তার হবে, ইঞ্জিনিয়ারও হবে? এরকম কি হয়? অন্তত আমাদের এই শিক্ষা ব্যবস্থা দিয়ে সম্ভব না এখন। আমাদের এই শিক্ষা ব্যবস্থা সম্ভব না, আসলে এটা কখনোই হয় নাই। মানে একজন মানুষের ঝোঁক আসলে একদিকেই থাকে, এবং মানুষ আজীবন ধরে পড়াশোনা করে আসলে এক বিষয়ে যখন সে পড়াশোনা করে সে তখন একটা বিশেষজ্ঞ হয় এবং তাকে দিয়ে কিছু কাজ হয়। আর যদি সে একটু একটু সবকিছু যে আছে না, একটা খুব প্রচলিত কথা আছে যে হলো প্রত্যেকটা জায়গায় স্ক্রু হওয়া যায় অল্প অল্প পড়ে, আর যদি এক জায়গায় মানুষ লেগে থাকে তখন তাকে দিয়ে একটা মানে কাজ হয় আর কি। মাস্টার হইতে হয় যে কোনো ক্ষেত্রে। আপনি যদি কাজ করতে চান তাহলে ওই ক্ষেত্রে আপনাকে লেগে থাকতে হয়, দীর্ঘদিন আপনার চর্চা করতে হয়। তো সাহাবীদের সময় থেকে আপনি খেয়াল করে দেখবেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে সাহাবায়ে কেরামের মধ্যে একটা ভাগ হয়েছে। যেমন আল্লাহ তাআলা কোরআনে স্পষ্ট করে বলছেন যে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিম মিনহুম তাইফাতুল লিয়াতাফাক্কাহু ফিদ্দিন, মানে তোমাদের প্রত্যেকটা দল থেকে কেন একটা তায়েফা, একটা ছোট দল বের হয় না যারা দ্বীনের ব্যাপারে গভীর জ্ঞান অর্জন করবে, যেন তোমরা যখন যুদ্ধ থেকে ফিরে আসো তখন যেন দ্বীনি জ্ঞান লাভ করতে পারো। তার মানে হলো আল্লাহ তাআলা চাচ্ছেন যে মানুষের মধ্যে, মুসলমানদের মধ্যে একটা শ্রেণী হবে আলেম, ফকিহ, বিশেষজ্ঞ, যাদের কাছে অন্য যারা রাষ্ট্রীয় কাজ করতেছে, যারা সেনাবাহিনীতে আছে, তারা যে কোনো সমস্যায় তাদের সাথে যোগাযোগ করতে পারে, তাদের কাছে জিজ্ঞেস করতে পারে। কারণ প্রত্যেকটা মানুষের ফকিহ হওয়া তো সম্ভব না, মানে সবাই জরুরিও না, এটা সম্ভব না যে সমাজের প্রত্যেকটা লোক ফকিহ হবে, প্রত্যেকটা লোক মাদ্রাসায় পড়বে, অথবা প্রত্যেকটা লোক আলেম হবে। এটা আল্লাহ তাআলা চানও নাই। কারণ হলো এটা একটা মানে আমরা এরকম একটা ধারণা আমরা দেখি কওমি মাদ্রাসায়, মনে করে যে প্রত্যেকটা মুসলমানের ছেলেই মনে হয় মাদ্রাসায় পড়া উচিত। মাদ্রাসার উস্তাদ প্রায় অনেক উস্তাদের অ্যাপ্রোচও এরকম। হ্যাঁ, এবং তারা মনে করেন যে কেউ অন্য লাইনে গেল মানে তারা বোধহয় বকে গেছে বা এরকম কিছু। তো আসলে তো মানে আল্লাহ তাআলা কি বলছেন, এটা এই আয়াত থেকে আমি মনে করি খুবই স্পষ্ট যে একটা ছোট দল যারা তাফাক্কু অর্জন করবে। এবং আমরা দেখি যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতদিন জীবিত ছিলেন ততদিনও একটা দল ছিল যারা বেশি পড়াশোনা করতেন, যারা ইলমি বিষয় নিয়ে বেশি ঘাটাঘাটি করতেন, বেশিক্ষণ পড়ে থাকতেন অন্য কিছু বাদ দিয়ে। তো যখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু খলিফা হলেন, এবং বিশেষ করে হযরত ওমর এর আমলে যখন হলো যুদ্ধ বিগ্রহ বেশ দূরে দূরে গেছে, মানে মুসলমান সাম্রাজ্যটা একটু বড় হয়ে গেছে এবং বিভিন্ন সম্প্রসারিত হয়েছে, এবং প্রত্যেকের যুদ্ধ করার মানে বিশেষ জরুরত নাই, তখনই দেখবেন যে আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে মাসউদ, তারপরে আপনার হলো হযরত আনাস বা আবু হুরায়রা, যারা বেশি হাদিস বর্ণনা করছেন কিন্তু ইলমি বেশি কাজ করছেন, ধরেন আব্দুল্লাহ ইবনে আব্বাস তিনি তাফসীর মুফাসসির ছিলেন, এবং হলো আব্দুল্লাহ ইবনে মাসউদ তিনি বড় ফকিহ ছিলেন। তো এদের একটা জামাত তখন থেকেই দেখবেন যে আলাদা, মানে তারা না হলো কোনো আপনার রাষ্ট্রীয় দায়িত্বে আছে, না কোনো জেলার মানে গভর্নরের দায়িত্বে আছে কোনো শহরের, না হলো কোনো সেনাবাহিনীতে আছে, না কোনো জিহাদে আছে। তো জিহাদ তো অনেক বড় আমল, কিন্তু সেটা বাদ দিয়ে কিন্তু ওনারা ইলম চর্চা করছেন। এবং হযরত ওমর দেখবেন যে আব্দুল্লাহ ইবনে মাসউদকে পাঠাইছিলেন কুফায়, যে ইরাক এখন স্বাধীন হয়েছে বা হলো আমাদের নিয়ন্ত্রণে আসছে, এখন এদেরকে দিন শিখানোর জন্য তো একজন ফকিহ দরকার, একজন সাহাবী দরকার, বা একজন আলেম দরকার। তো এরকম প্রত্যেকটা শহরেই ছিলেন। মদিনায় একটা ফুকাহাদের একটা দল ছিলেন, মক্কায় ছিলেন, এবং মুসলমানদের হাতে যতগুলো শহর মানে বিজিত ছিল সেখানে মুসলমানরা ছিল, সেখানে ফকিহদের এক দুইজন ফকিহ সাহাবী ছোট একটা দল এরকম ছিলেন। তো তারা কিন্তু এরকম না যে তারা একই সাথে যে গভর্নর হচ্ছেন সে একই সাথে সে সবচেয়ে বড় আলেম হচ্ছেন, ব্যাপারটা কিন্তু এরকম না। মানে এরকম একটা ভুল ধারণা কেন যেন আমাদের মধ্যে আছে, এবং আমাদের দেশে ইসলামের রাজনীতিতে চলে। আমি কওমি মাদ্রাসার রাজনীতির কথা বলি, তারা মনে করে যে সবচেয়ে বড় আলেম সে হলো সবচেয়ে বড় নেতা হবে,
হুম। এবং আমাদের দেশে যারা রাজনীতি এবং করে তাদেরকে জামাত ইসলামের সাথে কওমিদের এখানেই একটা বিরাট দ্বন্দ্ব হয়। এইখানে বোধহয় একটু দ্বন্দ্ব আছে, আমি হ্যাঁ। শিওর না। তো আপনি দেখবেন যে ওই মনে করছে মানে মানসিকতাটা এরকম, এবং আমাদের সাধারণ মানুষও মনে করে যে অমুক আলেম তিনি বড় ভাষণ দেন অথবা বড় রাজনীতি করেন, তিনি বোধহয় সবচেয়ে বড় আলেম, এবং তাকেই তারা চিনে এবং আলেমদের একটা কিছু মনে এবং করে তাকে। যিনি হচ্ছেন ভালো ওয়াজ করতে পারেন। হ্যাঁ, ভালো বক্তৃতা দিতে পারেন, ওয়াজ করতে পারেন, তিনি বোধহয় সবচেয়ে বড় আলেম। তো আসলে আলেম তো এটা না। এটা মানে আলেমদের কাজ তো হলো যে আপনার গবেষণা করা এবং কোরআন হাদিসে আল্লাহ তাআলা যেটা বলছেন যুগের ভাষায় মানুষকে বলা, এবং যে মানুষের যে সমস্যাগুলো আছে এগুলোর সমাধান খুঁজে বের করা, এবং পরবর্তী প্রজন্মের জন্য আলেম যারা হবে তাদেরকে শিক্ষা দীক্ষা দেওয়া। তো এই কাজ, এই ধারাবাহিকতা কিন্তু চলে আসছে সাহাবীদের সময় থেকে, এবং সাহাবীদের একটা দল এরকম আলেম ছিলেন, তাদের পরবর্তীতে তাবিঈদের একটা দল আলেম ছিলেন, তাদের পরবর্তীতে আবার তাবিঈনদের একটা দল এরকম আলেম ছিলেন। এরপরে যারা আইম্মায়ে মুজতাহিদিনের যুগ আসছে তখনও কিন্তু এরকম মুসলমান সমাজের একটা অবিচ্ছেদ্য অঙ্গ ছিল এরকম যে কিছু মানুষ তারা দ্বীনি গবেষণা করছেন, পড়াশোনা করছেন, এবং মানুষকে হাদিস সংগ্রহ করছেন, কেউ ফিকহ নিয়ে বেশি চর্চা করছেন, এবং মানুষ আপদে বিপদে মুসিবতে তাদের কাছে গেছে, শাসকরাও তাদের কাছে গেছে। যারা খলিফা ছিলেন তারাও কিন্তু ফিকহান, তারাও তাদের শরণাপন্ন ছিলেন। আপনারা জানেন যে হারুন রশিদের যুগে, খলিফা হারুন রশিদের যুগে আবু ইউসুফ রাহিমাহুল্লাহ তিনি কাজীউল কুজাত ছিলেন আব্বাসীয় খেলাফত আমলে। তো এরকম অবস্থাটা সবসময় ছিল। শাসকরা যে কোনো দ্বীনি প্রয়োজনে, ইলমি প্রয়োজনে তারা আলেমদের দ্বারস্থ হইতেন, তারা জিজ্ঞেস করতেন যে কোনো ফতোয়ায় মাসলা। আবার দ্বন্দ্বও ছিল, আবার অনেক সময় তাদেরকে ধরে শাস্তি দিয়েছেন, এরকমও হয়েছে। কিন্তু আসলে ইলমি লাইন বা জ্ঞান চর্চার, দ্বীনি জ্ঞান চর্চার দল আলাদা হয়ে গেছে, আর শাসন পরিচালনা করার দলটা অনেক দিন ধরেই আলাদা। তো আমাদের দেশে আমি দেখি যে এই জিনিসটার তত জানাশোনা বা চর্চা নাই। তারা মনে করে যে আমাদের আইডিয়াল পন্থা হলো যে সমাজের দ্বীনি যে চর্চা এবং শাসন চর্চা, এটা দুইটা একীভূত হবে, একই ধারায় চলবে, এবং এইটা পুনরুদ্ধার করার জন্যই সব মানে ইসলামী রাজনীতির যত সংগ্রাম আছে সবকিছু এটাকে কেন্দ্র করে আবর্তিত হয়। তারা মনে করে যে দেশের সবচেয়ে বড় আলেম, আবার অনেকে দেখবেন যে বলে যে যিনি ইমাম হবেন তিনি তো সমাজেরও নেতা। তো তারা মূলত খোলাফায়ে রাশেদার যে ধারণাটা, যেটা ধরেন এটা বিলুপ্ত হয়ে গেছে কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াফাতের 30 বছরের মধ্যে, তো সেই কল্পনা এইটার মধ্যেই তারা আছে। মানে এরপরে যে প্রায় 1000-1500 বছর চলে গেছে, এবং পুরাটা সময় মুসলমানরা কিভাবে চলছে, তাদের মধ্যে কি কি পরিবর্তন আসছে, এবং ইসলামী শাসন ব্যবস্থা তো কায়েম ছিল, বা খেলাফত কায়েম ছিল তো 1900 সাল পর্যন্ত, 1924 সাল পর্যন্ত। তো তার মানে একটা ফর্মে তো ইসলামী শাসন ছিল সারা দুনিয়ায়, এবং আমাদের বাংলায় সুলতানি আমলে ইসলামী শাসন ছিল। আপনার ভারতেও মুঘল আমলে মূলত আইন আদালত কিন্তু ইসলামী আইনেই চলতো। মানে মূল উৎস ছিল কোরআন হাদিস, যদিও কিছু প্রত্যেকটা এলাকায় তাদের প্রয়োজন অনুযায়ী কিছু নতুন আইন বানানো হয়েছে, কিছু বাদ দেওয়া হয়েছে, এরকম হয়েছে, কিন্তু মূলত ইসলামী শাসন ব্যবস্থায় ছিল পুরোটা সময়। কিন্তু আমাদের যেটা হয় বেশিরভাগ মাদ্রাসা এবং বেশিরভাগ জায়গায় চর্চা হয় শুধু খোলাফায়ে রাশেদার অল্প একটু সময়, যেই কারণে আমাদের মধ্যে এরকম একটা ধারণা, এবং আমাদের রাজনীতির যে দর্শন, আমাদের দেশে যে রাজনীতির দলগুলো আছে তাদের মধ্যে যারা বড় দল তাদের যে দর্শন, সেটার মধ্যেও এই জিনিসটা আছে। এই কারণে এটা আরো বেশি হয়েছে যে আমাদেরকে এখন খোলাফায়ে রাশেদা পুনরুদ্ধার করতে হবে। তো সেই লাইনে আমাদেরকে মানে সবকিছু চিন্তা ভাবনা করার চেষ্টা তারা করেন যে আপনার বড় একজন আলেম, তিনি এমপি হবেন, তিনি সংসদে যাবেন, তিনি এক সময় প্রেসিডেন্ট হবেন, তিনি এক সময় মানে দেশের প্রধানমন্ত্রী হবেন, এবং হলো পুরা দেশ আপনার হলো ইসলামী ইয়াতে চলবে, এরকম একটা ব্যাপার আছে। এবং বিশেষ করে এই যে আপনি যে ব্যাখ্যাটা দিলেন, এরকম একটা বর্গ কিন্তু বাংলাদেশে আছেন যারা হচ্ছে কওমি মাদ্রাসা থেকে উঠে আসা, কিংবা বুয়েট, চুয়েট এবং ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়গুলো সাধারণত, মানে যারা হচ্ছে ওখান থেকে পড়ে আসা ইঞ্জিনিয়াররা, ডাক্তাররা, তারা তাদের একটা গোষ্ঠী আছে বাংলাদেশে যারা চায় হচ্ছে খেলাফত কায়েম করতে, এবং তারা হচ্ছে একটা মানে বিস্তৃত একটা কাজ করে যাচ্ছেন, প্রকাশিত বা অপ্রকাশিত, এবং তাদের মধ্যে নিজেরা ইসলামিক স্কলার হয়ে ওঠার একটা চেষ্টাও আছে।
এটাও ওই পুরাটা এই জিনিসের সাথে সম্পর্কিত। হ্যাঁ, এটা নিয়ে একটু আলাপ করবেন। মানে সবাই মনে করছে যে আমাদের একজনের সবকিছু হইতে হবে, মানে যে আলেম হবে সে আবার ইঞ্জিনিয়ার হবে, যে ডাক্তার হবে সে ইঞ্জিনিয়ার হবে, আবার যে ইঞ্জিনিয়ার হয়েছে অলরেডি, যে ডাক্তার হয়েছে তার আবার আলেম হইতেই হবে, এরকম একটা ধারণা এটা ব্যাপকভাবে আছে। যে কারণে আমাদের ওই যে কমি হুজুররাও দেখবেন মাঝে মাঝে বলে যে আমাদের কমি মাদ্রাসা থেকে মানুষ ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে। আপনার সিস্টেম কই? আপনার তো সিস্টেম নাই। তো আপনার যে সমস্যাটা আছে আমাদের দেশে মাদ্রাসা ব্যবস্থায়, যেটা সরকারি মাদ্রাসা অনেকটা কাটিয়ে উঠছে বলা যায়, সেটা হলো প্রাথমিক শিক্ষাক্রম কিন্তু একই হওয়া উচিত। আপনার প্রাথমিক যে শিক্ষা সেটা প্রত্যেকটা শিশু কিন্তু যার কিছু বিজ্ঞান জানা দরকার, ইংরেজি জানা দরকার, গণিত জানা দরকার, একটা পর্যায় পর্যন্ত প্রয়োজন আছে সবার। তো যারা আলেম হবে তাদেরও প্রাথমিক অন্তত ইন্টার পর্যন্ত কিন্তু একই পড়াশোনা হওয়া উচিত। এরপরে ইন্টারের পরে আপনি বিশেষজ্ঞ যারা হবেন, এলমি লাইনে যদি কেউ বিশেষজ্ঞ হয়, আপনি এরপরে এলএম চর্চা শুরু করেন। এরপরে আপনার 4 বছর, 6 বছর, 10 বছর আপনি এলেম চর্চা করে আপনি ভালো আলেম হন, ফকিহ হন। কিন্তু আমাদের দেশে যেটা হয় যে আমরা তো মাদ্রাসা এমন ভাবে তৈরি করছি যে সেখানে আলেম ছাড়া আর কিছুই তো হয় না। তো তারা হলো ছোটকাল থেকে ওই একটা জিনিসই পড়ে, ওইটা পড়ে ওই দিকেই সব নজর থাকে। এবং আরেকটা বিষয় হলো যে যাদেরকে ইবতেদায়ীতে এনে ভর্তি করা হয়, শুরু ক্লাসে বা হিফজখানে এনে ভর্তি করা হয়, তারা কজন আসলে আলেম হইতে চান, এটাও একটা ব্যাপার। তো শরে বেকায় উঠে বা হলো ইন্টার পর্যন্ত পড়ে তাদের সামনে সুযোগ খোলা থাকা দরকার ছিল যে আমি এবার অন্য লাইনে যাওয়ার, আমার অন্য পড়াশোনা করার সুযোগ আছে, যেটা সরকারি মাদ্রাসা বা আলিয়া মাদ্রাসা এখন আছে। এই জিনিসটা আমাদের কওমি ধারার একটা বড় সমস্যা। এটা আমাদের কেবল আপনিই সমস্যা মনে করেন নাকি কওমিতে অনেক বড় বড় আলেম কিংবা বিশেষজ্ঞরাও সমস্যা বলে মনে করেন? কওমি মাদ্রাসায় যারা পড়ান বা যারা চালান তারা এটাকে সমস্যা মনে করেন। ওই যে আমি বললাম যে তারা মনে করেন যে মুসলমানদের একমাত্র আইডিয়াল শিক্ষা ব্যবস্থা হলো কওমি মাদ্রাসা। তো এখন এটা এই জন্যই আমি কিন্তু আপনার সাথেই বরঞ্চ তারা দ্বিমত করবে। হ্যাঁ, তো তারা এটা মনে করেন। তো এটা তো আসলে ভুল ধারণা। আপনি আপনার এখানে খালি ইসলাম বিশেষজ্ঞ দিয়ে, ইসলামিক স্কলার দিয়ে কি আপনি সবকিছু কি মানে একটা দেশের, একটা সমাজের সব কাজ তো হয় না। এটা তো খুব ক্লিয়ার জিনিস। আমি বুঝি না যে এই ধরনের ধারণা কিভাবে থাকে। তো আপনি যেটা করতে পারেন সেটা হলো যে শরে বেকায়া পর্যন্ত, ইন্টার পর্যন্ত পড়ার পরে আপনি বিভিন্ন রাস্তা খোলেন যে আপনাদের ছেলেরাই এখন হলো ডাক্তারি লাইনে পড়াশোনা করতে পারে, কিন্তু সেই ব্যবস্থা তো নাই। তো আমি মনে করি যে এই ব্যবস্থাটা হওয়া উচিত। এবং এইটার কারণে যেটা হচ্ছে যে আপনার হলো একজন ভালো ফকিহ হওয়ার, ভালো মুহাদ্দিস হওয়ার যোগ্যতা, ধরেন আপনার কোন একটা মাদ্রাসায় 800 ছেলে ফারেক হয়, মানে গ্রাজুয়েট হয়, সেখান থেকে ধরেন আপনার 10 জনের এরকম যোগ্যতা থাকে, 20 জনের এরকম যোগ্যতা থাকে। তো সেইখানে এই 800 ছেলেই মানে আলেম পরিচয়ে সমাজে আসে এবং তারা তাদের কর্মসংস্থানের জন্য একটা হিমশিম অবস্থার মধ্যে পড়ে। এত কর্মসংস্থান তো নাই, এত কাজ, মানে ইসলামিক এত আলেমের তো কাজ নাই। আরেকটা হলো যে তারা ভালো আলেমও না, মানে আপনার হলো 10টা-20টা ছেলে ভালো আলেম, এবং এটা সব জায়গায় হয়, আপনি ভালো করেই জানেন। ধরেন একটা স্কুলে যারা পড়াশোনা করে 10 পাস করে বা ইন্টার পাস করে যখন বের হয়, তখন তাদের মধ্যে দেখবেন যে খুব অল্প মানুষই ডাক্তার হওয়ার মতো, তাই না? মেডিকেলে চান্স পায় দেখবেন যে একটা ছেলে, দুইটা ছেলে। তো এরকমই কিন্তু সব জায়গায় চিত্র এরকম। তো আমাদের কওমি মাদ্রাসায় যেটা হচ্ছে যে একটা ছেলে ইন্টারের পরে যার চলে যাওয়া উচিত ছিল অন্য লাইনে, যে বিজনেস স্টাডিজ পড়া উচিত বা অন্যান্য যে পড়াগুলো আরো সহজ, এগুলো পড়া উচিত, তো সেটা না করে সবাইকে গণহারে এবং বাধ্য করা হচ্ছে। কিন্তু এটা কিন্তু কারো ঐচ্ছিক না। মানে আপনি যদি এখন রাস্তা খুলে দেন তাহলে দেখবেন যে বহু ছেলে, আমি তো মনে করি যে অন্তত 40-50% ছেলে কিন্তু বের হয়ে অন্যান্য জায়গায় পড়াশোনা করবে। কিন্তু যেটা হয় সেটা হলো যে একটা ধরেন রেলগাড়িতে ঢুকায় দেওয়া হয়েছে, আরেক দিক দিয়ে ওই দিকে বের হওয়া ছাড়া তার সামনে আর কোনো রাস্তা নাই। এটা আপনার কাছে কেন মনে হয় যে মানে এটা কওমি মাদ্রাসার যারা পরিচালনা করেন তারা ফোর্স করে রেখে দিতে চায় কেন? কি এর পেছনে কি রহস্যটা কি? পিছনে আমি যেটা মনে করি যে সেটা ওই যে ইংরেজ আমল থেকে যে মানসিকতাটা, যে আপনার রাষ্ট্রর বিরুদ্ধে বা রাষ্ট্রের বাইরে আমরা একটা আলাদা এন্টিটি হইতে হবে। কারণ হলো আমি বললাম ওই যে খারেজি একটা প্রেরণা আছে। কারণ হলো ওটা তো বিধর্মী রাষ্ট্র ছিল, কিন্তু রাষ্ট্রের চরিত্রের বদল হওয়ার পরে, স্বাধীন হওয়ার পরে সেই মানসিকতার মানে বদল হয় নাই। তো এখনো যারা ধরেন ভারতে পড়াশোনা করে, যারা ধরেন ভারতে যারা মাদ্রাসা চালায়, তাদের সামনে কিন্তু এখনো ওই মানে পরিস্থিতি আছে। এখনো তাদের রাষ্ট্র কিন্তু মুসলমান না, তাদের একটা আপনার হিন্দু রাষ্ট্রে তারা থাকে, বা বলা যায় হিন্দু সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্র। তো সেইখানে তো তাদের ওই জিনিসটা রাষ্ট্রের সাথে একটা দূরত্ব মেনটেন করতেই হবে।
তো আমাদের দেশে কেন যেন ওই মানসিকতাটাই। আরেকটা হলো আমাদের যে রাষ্ট্র, ধরেন আওয়ামী লীগ সরকার প্রায় 16 বছর ক্ষমতায় ছিল। তো তাদের মানসিকতা, তাদের যে আপনার ঘরানা এবং তাদের যে চিন্তা চেতনা এবং আমাদের যে প্রগতিশীল সমাজের যে দৃষ্টিভঙ্গি, এগুলোর কারণে ওই দূরত্বটা বাড়ছে। আমি প্রথমেই যেটা বললাম আরকি। আচ্ছা, আচ্ছা। তো এই দূরত্বটার কারণে তারা ওই খারিজি মনোভাব থেকে, মানে তারা মনে করেন যে এটা একটা আলাদা উম্মত, হুম, এইখানে আপনার হলো তাদেরকে প্রোটেক্ট করে রাখতে হবে, ওইখানে গেলে তারা একদম বকে যাবে, তারা হলো মেয়েদের সাথে মিশবে, তারা হুম, এটা করবে, ওটা মানে তারা নষ্ট হয়ে যাবে বলা যায়। মানে একটা সেকুলার পরিবেশে গেলে তা আপনি তাকে 12 বছর ধরে কি মানে শিক্ষা দিচ্ছেন? হুম, হুম। একটা ছেলে 12 বছর আপনার মানে 12 বছর ধরে আপনার প্রতিষ্ঠানে পড়ার পরে সে যদি ভার্সিটির দিকে নষ্টই হয়, তাহলে আপনার শিক্ষার আসলে জোর কই? জোর করে। তো আমি মনে করি যে এই চিন্তাটা আসলে একটা ভুল চিন্তা হুম, এবং আমাদের যেটা খুব মানে জরুরি জিনিস হুম। ওই মাদ্রাসায়, সেটা হলো আপনার একটা পর্যায়ে রাস্তাটা খোলা রাখার চেষ্টা করা। একদমই, একদম। এবং এটা ভারতেও আছে। হুম, ভারতের প্রতিষ্ঠানগুলোতেও কিন্তু আপনার একটা মুআদালা আছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সাথে হুম, এবং তাদের ওইখানে দাওরায়ে হাদিসের পরে হুম। বিশ্ববিদ্যালয়ে পড়ার একটা সুযোগ ছাত্ররা পায়। কিন্তু আমাদের দেশে সেরকমও কিছু নাই। আচ্ছা। তো এই কারণে আমি মনে করি যে এটা একটা সংকট আমাদের কমি শিক্ষা ধারায় আরকি। কমি শিক্ষায় তো নারী শিক্ষাকে তো এক ধরনের নিরুৎসাহিত করা হচ্ছে। হ্যাঁ? তো একটা সময় আমি নিজেও শুনেছি নিজের কানে একজন বড় আলেম কওমি মাদ্রাসার আ এই অঙ্গনে সারা বাংলাদেশ না সারা পৃথিবীতে পরিচিত উনি। আমি নাম বলছি না। যেহেতু উনি ইন্তেকাল করেছেন। তিনি একটা বক্তব্যে বলছিলেন যে, "মেয়েদেরকে ক্লাস 5 পর্যন্ত পড়িয়ে বিয়ে দিয়ে দাও।" ঠিক আছে? তারপর পরক্ষণে বক্তব্যের শেষের দিকে উনি যেয়ে বলছিলেন যে, আ "নারীদের যদি রোগ বালাই হয় তাইলে তোমরা মহিলা ডাক্তার দেখাও।" ১ম বক্তব্যের সাথে ২য় বক্তব্যের কিন্তু সাংঘর্ষিকতা। কারণ আপনি যদি ক্লাস 5 পর্যন্ত পড়িয়ে যদি মেয়েদেরকে বিয়ে দিয়ে দেন, তাইলে নারী ডাক্তার কিভাবে আপনি প্রোডিউস কিভাবে করবেন? হবে? হ্যাঁ। ঠিক আছে? তো এই জিনিসগুলাকে আপনি কিভাবে দেখছেন? আসলে কওমিদের মধ্যে যে নারী শিক্ষা ব্যবস্থার প্রতি উৎসাহিত করা, কেবল আ শরিয়ার পড়ে আ ভালো আলেম হওয়া নারীদের মধ্যে থেকে অনেক কিন্তু বালিকা মাদ্রাসা আছে কিংবা মহিলা মাদ্রাসা আছে বাংলাদেশে কওমি মাদ্রাসায়। তো এখানে কয়জন আলেম তৈরি হচ্ছে, আলেমা তৈরি হচ্ছেন? এই জিনিসটা আপনার কাছে ডাটা আছে কিনা? দ্বিতীয়ত হচ্ছে কওমিরা নারীদেরকে ডাক্তার, ইঞ্জিনিয়ার বানানোর ক্ষেত্রে উৎসাহিত করা উচিত কিনা? আপনি কি মনে করেন? আমাদের দেশে কওমি মাদ্রাসা, কিছু মহিলা মাদ্রাসাও আছে। হুম, কিন্তু এই জায়গায় অনেক ভালো পড়াশোনা হয় না। আচ্ছা। মানে যদিও ইদানিং দেখি যে বেফাকের আলাদা পরীক্ষা হয় এবং বেশ কিছু ছাত্র পরীক্ষা দেয় হুম, হুম। এবং হলো তাদের মধ্যে অনেকে বেশ ভালো রেজাল্ট করেন আমি দেখি। মেয়েরা। হুম, কিন্তু মেয়েরা কিন্তু আলেম হিসাবে ভূমিকা কিন্তু সেভাবে নাই। নারীদের সেভাবে ভূমিকা নাই। হুম, তো এইটার কারণে আমরা আমাদের সমাজটাই আসলে মানে এরকম যে আমাদের দেশে ভালো ইসলামিক স্কলার একজন নারী হবেন, হুম। এটা কেন যেন একটা দূরবর্তী বিষয় মনে হয়, দূরবর্তী অসম্ভব মনে বিষয় হয়। নয়। হুম, হুম, আমাদের সমাজ এটা গ্রহণ করতে প্রস্তুত না। হুম, হুম। আরবে কিন্তু নারীদের মধ্যে ভালো, ভালো আলেম আছেন আচ্ছা। এবং আমার সাথে দেখা হয়েছিল একজন মিশরী ভদ্রলোকের, উনি তাবলিগে আসছিলেন। হুম, উনি আমাকে বলছিলেন যে, "আমার ছেলে হলো ডাক্তার বা ইঞ্জিনিয়ার এরকম। আমার মেয়ে হলো", উনি ফতুয়া দেন, মুফতি। আচ্ছা, তো আচ্ছা। আমাদের যেকোনো, আমরা পুরা ফ্যামিলি যেকোনো মাসাইলের বিষয় হলে আমরা উনার কাছে যাই। মেয়ের কাছে। হ্যাঁ, উনার মেয়ের কাছে। তো উনার ফ্যামিলিতে উনি হলেন মুফতি এবং আচ্ছা। উনাদের মানে আরবে আলেম মানে আলেম হিসাবে নারীদের ভূমিকা রাখার একটা সুযোগ সুযোগ আছে। আছে হুম। বা একটা এবং রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায়ও কিন্তু আমরা দেখতে পেয়েছি। হ্যাঁ, রাসূলের যুগেও সাল্লাল্লাহু আলাইহি ইসলাম, তার হুম। যুগেও কিন্তু সাহাবীদের মধ্যে বড় আলেম বড় ছিলেন আলেম এবং ছিলেন নারীদের মধ্যে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার কথা তো বলার কথাও অপেক্ষা নেই। রাখে না যে উনি ফকিহ সাহাবীদের মধ্যেও সবচেয়ে শ্রেষ্ঠ ফকিহ হুম, হিসাবে ছিলেন। এক্সাক্টলি। তো আপনার হলো পুরুষ সাহাবীদের অনেকের চেয়ে বেশি মানে হুম, তার ফাকাহাত বেশি ছিল। তো এই কারণে আমাদের দেশের এটা একটা পশ্চাৎপদ একটা চিন্তাভাবনাই বলা যায় এটাকে, এবং এটা আমাদের সমাজের যে ব্যবস্থা, আমাদের যে দারিদ্র্য, হুম, তারপরে দীর্ঘ একটা পরাধীন অবস্থায় থাকার পরে হুম, হুম। আমাদের যে নিজেদের একটা রক্ষণশীলতা আসছে, মানে আমরা সবাইকে প্রোটেক্ট করে রাখতে চাই।
মনে করি যে বাইরে গেলে নষ্ট হয়ে যাবে, কোথায় যাবে না যাবে। তো এই ধরনের একটা মানে প্রেরণা যে আমাদের সমাজের মধ্যে আছে, তো সেটারই একটা মানে ছাপ আমি দেখি এই ধরনের বক্তব্যের মধ্যে। কারণ এটা ইসলামী কোনো প্রেরণা থেকে আসে নাই। আচ্ছা, এই ধরনের মানসিকতা ইসলাম আসলে দেয় না। কারণ আমরা খুব স্পষ্টভাবে আপনারা ওনারাই যে যখন হাদিস পড়ান, ওনারাই তো নারী সাহাবীদের নাম বলেন। অবশ্যই। ওনারাই তো তাদের যে ছাত্ররা ছিলেন তাদের কাছ থেকে যারা বর্ণনা করছেন, তাদের হাদিসগুলো তারা শুনান এবং ফিকহের ক্ষেত্রেও তাদের মতামত তারাই পড়ান। আসমাউর রেজাল হ্যাঁ, এবং বা এটা আমরা পড়ি যে হলো এই যে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু যখন মসজিদে নববীতে বলছিলেন যে হুম, উনি নারীদের মোহর নেওয়ার একটা সীমা নির্ধারণ করে দিতে চান। হুম, হুম, তখন একজন নারী তিনি দাঁড়ায় বলছিলেন যে মসজিদের মধ্যে। যে মসজিদের মধ্যে যে আল্লাহ যেখানে সুযোগ দিছেন তুমি সেটা ইয়া করার কে? হুম, মানে হুম। তুমি সেটা কেটে রদবদল করার। রদবদল করার কে? হুম, তো সুতরাং তখন ওমর বলছিলেন যে একজন নারী বুঝছে কিন্তু ওমরের আসলে এটা ভুল হয়ে গেছে। এরকম একটা বক্তব্য তিনি দিছেন। তো তার মানে হলো সাহাবীদের সমাজে যেখানে নারীদের এত বেশি স্পেস ছিল এবং তাদের কণ্ঠ এত উচ্চ কণ্ঠ ছিল। উচ্চকণ্ঠ ছিল। তো সেখানে আমাদের সমাজ আমরা যেটা মানে আমাদের তৈরি করা সমাজ সেটার সাথে তো মিলে না। মিলে না। তো আমি মনে করি এই অবস্থাগুলোতে আস্তে, আস্তে পরিবর্তন আসছে। এখন অনেক আলেমদের মেয়েদের কথা আমরা জানি যারা বেশ ভালো পড়াশোনা করেন, বাইরে বিশ্ববিদ্যালয়ে পড়েন এবং হলো তারা নিজেদের ফিল্ডে ভালো কাজ করার মতো যোগ্য হয়ে উঠছেন। এরকম আমি জানি। এবং তাদের মধ্যে ভালো আলেম তৈরি হচ্ছেন, এরকম আমি জানি। তো এই জিনিসটা আস্তে, আস্তে বদল হবে। হুম। তো আমরা চাই এটা বদল হোক। আর রিসেন্টলি খুবই হট টপিক যে কওমি মাদ্রাসায় মানে বলৎকারের যে ইস্যুটা। মানে একটা গোষ্ঠী আছে যারা জিনিসটাকে খুব বেশি হাইলাইটেড করছে এমনভাবে যে কওমি মাদ্রাসা মানেই হচ্ছে বলৎকারের ফ্যাক্টরি। এখানে এই জিনিসটাই হয় শুধু। আবার আরেকটা গোষ্ঠী আছে এটা কওমিদের থেকেই যে তারা একেবারে নাকচ করে দেয়। না আমাদের এখানে এই ধরনের কিছু হয় না। তো দুটো গোষ্ঠী আমি মনে করি হচ্ছে তাদের ভারসাম্য হারায় এবং অবিচার করে। ওই গোষ্ঠী তো সরাসরি কওমি মাদ্রাসাকে খারিজ করে দিচ্ছে এবং কেউ বলতেও চাচ্ছে যে কওমি মাদ্রাসা নামক যে ব্যবস্থাপনা আছে এটাকে বন্ধ করে দেওয়া উচিত। এটা নিশ্চয়ই এক ধরনের কনস্পিরেসি, এটা আমরা সবাই আচ্ছা। বুঝতে পারি। তো আপনি এই ২ এর মাঝে কি বক্তব্য দিতে চান? এবং আমরা জানতে চাই যে কওমি মাদ্রাসা থেকে এই ধরনের অপতৎপরতাগুলো যদি বন্ধ করতে চায় সরকার কিংবা আ কওমি মাদ্রাসার যে অথরিটি, এই ২ এর কাজ করা উচিত কিনা এবং কি ব্যবস্থা নেওয়া যায়? না, ১ম কাজ হলো হুম, অপরাধী যখন অপরাধ করে কেউ, তখন হুম, তাকে আইনের হাতে দেওয়া। মানে এই জিনিসটার একটা গাফিলতি আছে আমাদের কওমি মাদ্রাসায় যে ধরেন একজন শিক্ষকের কোনো অপরাধ হইছে, হুম, সে কোনো অপরাধ করছে এবং এটা একটা ঘৃণিত অপরাধ। অনেক হুম, বড় অপরাধ। যদি কোনো শিক্ষক যদি কোনো বাচ্চাকে যৌন নির্যাতন করে থাকেন, হুম, হুম, তাহলে এটা একটা বড় অন্যায় এবং ইসলামেও এটা একটা বড় অন্যায়, একটা জুলুম। তো কওমি মাদ্রাসাগুলোর কর্তব্য হলো তাকে আইনের হাতে দেওয়া এবং আইনত যেন তার বড় শাস্তি হয়, এটা আমরা সবাই চাই। কিন্তু যেটা বেশ কিছুদিন ধরে কওমি মাদ্রাসায় একটা লুকাছাপা হয়েছে এই ক্ষেত্রে, জি। মানে নিজেদের সম্মান রক্ষা করার জন্য ইনকার করা হয়েছে বারবার। কওমি মাদ্রাসার বদনাম ইনকার না, হুম, মানে তারা ধরেন তাকে একটা ওই যে চোর ধরলে যেভাবে গণপিটুনি দেওয়া হয় হুম, হুম, এরকম একটা গণপিটুনি দিয়ে তাকে বের করে দিয়ে তারা খালাস। হুম, মানে তাকে তো শুধু বের করে দিলে হয় না, তাকে আপনার আইনের হাতে সোপর্দ করতে হবে এবং তার সবাই জানতে হবে যে এই লোক এই ধরনের, যেন সে আবার অন্যান্য জায়গায় গিয়ে আবার শিক্ষক হিসাবে চাকরি না পায়। তো হুম, এরকম একটা ব্ল্যাক লিস্টও মানে হওয়া উচিত। হুম, এবং আসলে এই ধরনের মানে অপরাধ যারা করে তাদের তো দেশীয় আইনেও তো বড় ধরনের সাজা হওয়ার কথা। তো সেটা না হওয়ার কারণে আপনার কিছু অপরাধী তারা পার পাইছে কিছুদিন, এরকম একটা ব্যাপার ঘটছে। তো যেই কারণে এখন আমরা যে সমস্ত ঘটনাগুলো আমরা শুনতে পাচ্ছি, এই ঘটনাগুলো আসলে বিচারের আওতায় আসছে। এই কারণে কিন্তু এই অবস্থাটা কিন্তু কিছুটা বদল হয়েছে। হুম, কারণ আগে যেটা হইতো সেটা হলো যে ধরা পড়ার পরে কিন্তু বিচার আচার নাই। হুম, মানে এই লোকরে বহিষ্কার করা হইতো মাদ্রাসা থেকে। হুম, কিন্তু তাকে আইনের হাতে ইয়া করা হইতো না। কিন্তু এখন একটা পরিবর্তন আসছে। আচ্ছা। সেটা হলো কেউ ধরা পড়লে তাকে আইনের হাতে তুলে দেওয়া হচ্ছে। তো এই কারণে এগুলো মিডিয়াতেও আসছে এবং এটা আমি মনে করি যে যারাই অপরাধ করবে তাদেরই শাস্তি হওয়া উচিত। আরেকটা বিষয় হলো যে এখানে আমি যে মনে করি যে এটা যে তৈরি হয়, মানে ইসলাম তো চায় যে কোনো একটা অপরাধ যেন সৃষ্টি না হয়। আল্লাহ আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলছেন যে ওয়ালা তাকরাবুজ জিনা,
তোমরা যেন ব্যভিচারের কাছেও না যাও, এই জন্য কিন্তু পর্দার আয়াত আসছে। তার মানে পর্দাটা মৌলিকভাবে মানে একজন নারী মানে পর্দা রক্ষা না করাটা, এই বিধানটা আসছে কিন্তু যেন মানুষ জিনার নিকটবর্তী না হয়। তো আমাদের এটাও দেখা উচিত যে কি সিস্টেমের কারণে আমাদের কওমি মাদ্রাসায় এই ধরনের ঘটনাগুলো ঘটছে। তো এখানে কিছু সংকট আছে, আমি জানি যে একেবারে দরিদ্র, একেবারে ভেসে যাওয়া ফ্যামিলির কিছু শিশু কওমি মাদ্রাসায় আশ্রয় পায় এবং তারা রাত দিন 24 ঘন্টা কওমি মাদ্রাসায় থাকে এবং সেখানে একটা আবাসিক ব্যবস্থা করতেই হয়। মানে এটা ছাড়া আসলে তেমন কোনো বাস্তব কোনো পন্থাও নাই এই তাদেরকে আশ্রয় দেওয়ার জন্য। কিন্তু আপনি খোঁজ নিলে দেখবেন যে বেশিরভাগ ক্ষেত্রে এই ধরনের অপরাধ যেগুলো আলোচনায় আসছে বা যেগুলো মিডিয়া আসছে, দেখবেন যে কোনো একটা হেফজখানায়, কোনো একটা মক্তবে এই ধরনের ঘটনা ঘটছে। এইটা কেন হচ্ছে? আমি মনে করি যে এইখানে আপনার হেফজখানা মক্তবের যে পদ্ধতি যেটা এখন চলছে, এটা একটা ভুল পদ্ধতি। মানে যেভাবে 24 ঘন্টা বাচ্চারাও পড়ে, 24 ঘন্টা শিক্ষকরাও তাদের পিছনে আপনার সময় দেয় এবং হলো এটা মনে হয় একটা বন্দিখানার মতো। আপনার একটা বাচ্চা ফজরের পর থেকে পড়া শুরু করে, সে মাঝখানে অল্প একটু খাওয়ার সময় পায়, এর বাইরে আর কোনো সময় নেই। একটু ঘুমানো আর খাওয়া ছাড়া তাদের যে আপনার হলো বেশি একটা মানুষ কতক্ষণ বিজি থাকতে পারে, একটা স্বাভাবিক মানুষ, একটা বাচ্চা তো 5 ঘন্টা মানে অনেক বেশি সারাদিনে পড়ার জন্য। তো এই বাচ্চাটাকে রাত দিন 24 ঘন্টা তাকে এই একটা আবদ্ধ করে রাখা হয়। এবং শিক্ষকের অবস্থা কিন্তু তাই। একজন শিক্ষক, তার কর্মঘণ্টা তো 8 ঘন্টা হওয়া উচিত। 8 ঘন্টার পরে তার তো ফ্যামিলির কাছে যাওয়া উচিত, তার একটা নিজের ব্যক্তি জীবন থাকা উচিত, পারিবারিক জীবন হওয়া উচিত। কিন্তু আমাদের এই সিস্টেমে যেটা হচ্ছে সেটা হলো 24 ঘন্টা ওই শিক্ষকটাও কিন্তু এই বাচ্চাগুলোর সাথেই আছে এবং এই শিক্ষকরা তাদের ফ্যামিলির কাছে যাওয়ার সুযোগও পায় না 2-3 মাস 4 মাস ধরে। তো এখন এই সমস্যাটা, এবং আমাদের আবাসিক ব্যবস্থায় এরকম অবস্থা যে মানে বাচ্চাদের কিন্তু আলাদা থাকার তেমন কোনো জায়গা নাই এবং যারা মাদ্রাসা করেন যথেষ্ট সামর্থ্য তো নাই তাদের, মানে সামর্থ্য ছাড়াই কোনো রকম একটা মাদ্রাসা দিয়ে দেওয়া হয় এবং গাদাগাদি করে বাচ্চাদেরকে মানে শোয়ানো হয় এবং তাদের থাকার ব্যবস্থা করা হয়। এবং থাকার ব্যবস্থাটা যেভাবে একটা অনেক মাদ্রাসা এখন হয়েছে যেগুলো সুনিরাপদ পন্থা, একেবারে সিসিটিভি সারাক্ষণ মনিটরিং হচ্ছে, এরকম অনেক মাদ্রাসা আছে। কিন্তু আমি বলতে চাচ্ছি যে অনেক যেগুলো আসলে আমরা শুনতে পাই আর কি, ধরুন সেই সাতক্ষীরার অথবা আপনার হলো সেই আপনার ভোলার একটা গ্রামের একটা হেফজখানা, তো সেখানে এমন হেফজখানা হচ্ছে বা যেটা একজন হাফেজ বা 2জন হাফেজ মিলে একটা হেফজখানা করছেন, তো এইগুলোতে বাণিজ্যিক চিন্তা থেকে এবং তাদের কর্মসংস্থান তো নাই। এই কারণে আমি প্রথমে যেটা বললাম যে সংকটটা কওমি মাদ্রাসার, তো এখন তারা গিয়ে একটা হেফজখানা করছেন, তো হেফজখানা যে করছেন তাদের তো প্রপার জায়গা নাই, তো এই বাচ্চাগুলোকে তারা এমন ভাবে রাখছেন, এটা তো ইসলামে আসলে মানে এটা সঠিক পন্থা না। যেমন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবাদেরকে নির্দেশনা দিয়েছেন যে বাচ্চারা যখন 10 বছর বয়স হয় তখন যেন তাদের বিছানা আলাদা করে দেওয়া হয়, তাদের পরস্পরের মধ্যেও মানে ভাইদের মধ্যেও বিছানা যেন আলাদা করে দেওয়া হয়। তো এইখানে আমাদের কওমি মাদ্রাসায় যেভাবে শোয়ানো হচ্ছে বাচ্চাদেরকে, এটা তো আলাদা বিছানা হয় না। তো এখানে কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ একটা লঙ্ঘন করা হচ্ছে। তো এই যে থাকার ব্যবস্থা এবং আমি যে বললাম এই যে 24 ঘন্টা যে পড়াশোনার ব্যবস্থা, এটাও একটা ভূমিকা আছে এই ধরনের পরিস্থিতি তৈরি হওয়ার ইয়েতে। আরেকটা হলো যে আপনার, আমি এটা বারবার বলি, আগেও কয়েক জায়গায় লিখছি এবং বলছি যে আবাসিক ব্যবস্থা যখনই হবে তখনই সেখানে একটা রাষ্ট্রের নজরদারি হওয়া উচিত, একটা থাকা উচিত যে কোন ধরনের প্রতিষ্ঠান করা হচ্ছে, কারা এটা পরিচালনা করছে, কিভাবে বাচ্চাদেরকে রাখছে, কারা থাকছে তাদের সাথে, এরকম একটা নজরদারি রাষ্ট্রের পক্ষ থেকে হওয়াটা জরুরি। যে খুশি সে একটা আলাদা আবাসিক মানে স্কুল করে ফেললো বা আবাসিক মাদ্রাসা করে ফেললো, সেখানে বাচ্চাদেরকে সে রাতে রাখবে, তো তার উপর কতটুক বিশ্বাস আছে, কতটুক আপনার হলো আস্থা রাখা যায়, এটা দেখা কিন্তু সমাজ এবং রাষ্ট্রের একটা দায়িত্বের মধ্যে পড়ে। তো কেউ যদি মাদ্রাসা দিতে চায় ঠিক আছে, মাদ্রাসা দিক, কিন্তু আবাসিক যখন হবে তখন এটার মধ্যে একটা নজরদারি, এটার মধ্যে একটা তদারকির ব্যবস্থা থাকাটা জরুরি, এবং যেটা আমাদের দেশে নাই। যে কেউ একটা আবাসিক প্রতিষ্ঠান দিয়ে দেয়, একটা চালা ঘর একটা নিয়ে একটা ফ্ল্যাট ভাড়া নিয়ে যত্রতত্র যখনই যার সুযোগ হচ্ছে, এবং নাবালক ছেলেদেরকে আপনার হলো একেবারে
মানে শিশুদেরকে তারা আবাসিক রাখছে। আর আমাদের অভিভাবকরাও তাদের মানে সচেতনতা এত কম যে তারা এই আবাসিক মানে নিজের বাসা কাছে কাছে এটা বাদ দিয়ে তারা এই আবাসিক প্রতিষ্ঠানে বাচ্চাদেরকে রাখেন। মানে তারা একটু আরামে থাকেন হয়তো অনেকে, আবার অনেকে মনে করেন যে ভালো পড়াশোনা হবে। অথচ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ কি যে তাকে তুমি আলাদা করে রাখো। তার মানে কি? তার মানে হলো এই ক্ষেত্রে তো একটা মানে ভুল হচ্ছে অভিভাবকদের পক্ষ থেকেও। তো কিছু ছেলে আছে এতিম, কিছু ছেলে আছে একদম অনাথ, তাদের কথা আলাদা। কিন্তু যেই ছেলেটার থাকার ব্যবস্থা করার সামর্থ্য বাবা মার আছে, তারা কেন গিয়ে এই প্রতিষ্ঠানে বাচ্চাদেরকে রাখেন? তো এই জিনিসটা আমাদের বাবা মার দায়িত্ব এড়ানো বা তাদের একটু থাকা, অথবা হুজুরদের কথা যে থাকা ছাড়া কোনো ভালো হাফেজ হয় না, এটা সেটা। তো এই জিনিসগুলোর কারণে এত বেশি আবাসিক প্রতিষ্ঠান আপনি যদি শুধু এতিমদেরকে রাখেন, দেখবেন এতিমদের সংখ্যা কিন্তু অনেক বেশি না। মানে আপনি যে কোনো মাদ্রাসায় যান দেখবেন যে এতিম যে অনেক বেশি এরকম না, কিন্তু বেশিরভাগই ফ্যামিলি আছে, বেশিরভাগই বাবা মা আছে, তারা দিনের পর দিন এসে থাকছে এরকম একটা মানে একটা নিয়ন্ত্রণহীন অবস্থায়। তো এই সামগ্রিক অবস্থাটা আমি মনে করি একটা বদল আনাটা খুবই জরুরি, এবং এই সব কারণে এই ধরনের ঘটনাগুলো ঘটতে পারছে। এবং আরেকটা ব্যাপার হলো যে আবাসিক ব্যবস্থাপনা যত জায়গায় আছে, যেখানেই আছে শিশু কিশোরদের আবাসিক ব্যবস্থাপনা যত জায়গায় আছে, এবং চার্চে এরকম অভিযোগ আছে, আপনার ক্যাডেট স্কুলে, আবাসিক স্কুলে, বোর্ডিং স্কুলে এই ধরনের ঘটনা আছে। তো আবাসিক ব্যবস্থাপনা যদি থাকে, এই ঘটনাগুলো এড়ানো খুব কঠিন হয়। কারণ হলো আপনার মানে, এবং যদি এড়ানো যায় যদি সেইভাবে রাষ্ট্রের পক্ষ থেকে নজরদারি থাকে, নিয়ন্ত্রণ থাকে যে কারা প্রতিষ্ঠান করছে। যেমন আপনি ঢাকার যে বড় মাদ্রাসাগুলো আছে, এখানে আপনি দেখবেন না যে এরকম অভিযোগ তাদের বিরুদ্ধে মানে সচরাচর নাই। আমি একটা বড় মাদ্রাসায় পড়ছি, আমরা খুব দেখি নাই যে এই ধরনের অভিযোগ আসে। কারণ হলো সেইখানে ধরেন অনেক মানুষ জড়িত থাকেন এইসব মাদ্রাসার সাথে। একজন মুহতামিম থাকেন, প্রিন্সিপাল থাকেন, তারপরে প্রায় 100 জনের মতো শিক্ষক থাকেন, এবং হলো ওপেন থাকে, খোলামেলা। তো এইখানে তো আপনার অপরাধ হওয়ার সুযোগ খুব কম থাকে। ওখানে কি আবাসিক থাকে? আবাসিক নাই? আবাসিক আছে, কিন্তু আমি বলতেছি যে এইখানেও যেসব প্রতিষ্ঠানে কিছুটা মানে মুরব্বীদের একটা মাথা হাত আছে, মানে একটা নিয়ন্ত্রণ আছে, এইসব প্রতিষ্ঠানে কিন্তু এরকম খুব বেশি ঘটনা নাই। আপনি দেখবেন যে খুঁজে ওই যে একক একজন ব্যক্তি করছেন একটা হেফজখানা, অথবা গ্রামের যেখানে মানে যথেচ্ছ সুযোগ আছে এই ধরনের অপরাধ হওয়ার, সেইগুলোতে অপরাধ হয়। একটা ফ্ল্যাট ভাড়া নিয়ে যে প্রতিষ্ঠানগুলো আছে সেখানে, কারণ এইখানে একজন অসৎ লোক যদি একটা প্রতিষ্ঠান করে, তখন তো তার উপরে আর কেউ নাই, তখন সে ওইখানে একটা অপরাধ করে পার পেয়ে যাওয়ার একটা সুযোগ পায়। কিন্তু বড় প্রতিষ্ঠানগুলো যেখানে আপনার 100 জন শিক্ষক জড়িত থাকেন, যেখানে আপনার হলো, আর বিশেষ করে কিতাবখানাতেও আমি শুনি না এই ধরনের ঘটনার কথা। কারণ হলো হেফজখানায় বেশি, কারণ হলো কিতাবখানাও কিন্তু ছেলেরা একটা নির্দিষ্ট সময় পড়ে, এরপরে ও শিক্ষকরাও একটু মানে তারা একটু খোলামেলা থাকেন, বাচ্চারাও যে অনেক বেশি পরিশ্রম করতে হয় এরকম না। মানে রাত দিন 24 ঘন্টা আবদ্ধ জায়গায় ঘুমাতে হচ্ছে এদের সাথে, থাকতে হচ্ছে এদের সাথে রাতে, এই ধরনের ব্যবস্থাপনা কিন্তু কিতাবখানাও নাই কই মাদ্রাসায়। তো হেফজখানায়, আবাসিক হেফজখানাগুলো আমি মনে করি যে সমস্যার মূলে আছে, এবং হলো এই নিয়ন্ত্রণহীন যত্রতত্র যে খুশি সে করছে। এবং একটা কিতাবখানা বা আপনি ধরেন একটা স্কুল করার জন্য অন্তত আপনার 10 জন শিক্ষক লাগে, কিন্তু একটা হেফজখানা করার জন্য তো খুব বেশি শিক্ষক লাগে না, একজন শিক্ষকই হয়। তো এইটার কারণেও এটা করাটা খুব সহজ হয়ে গেছে, যে খুশি সে দিচ্ছে, এবং এদের মধ্যে কিছু লোক অসৎ আছে। আরেকটা ব্যাপার আমি বলি, সেটা হলো যে একসময় কওমি মাদ্রাসার সংখ্যা ছিল কম। একসময় ধরেন যেখানে 100টা ছিল কওমি মাদ্রাসা, এখানে 1000টা হয়েছে। তো একসময় ধরেন অসৎ লোক আপনার 10 জন ছিল 100 জনের মধ্যে, এখন 1000 জনের মধ্যে কিন্তু 100 জন অসৎ লোক। তো তার মানে হলো যে এই মানুষের সংখ্যা যত বাড়ছে, জড়িত মানুষের সংখ্যা, এবং আমাদের দেশে আমরা বারবার শুনি না যে স্কুলে ছাত্র নাই, সব গিয়ে মাদ্রাসায় ভর্তি হয়েছে। তো কোনো না কোনো মাদ্রাসায় তো তারা পড়ে। তো তার মানে মাদ্রাসা তো আছে, প্রচুর মাদ্রাসা হচ্ছে, প্রচুর। মানে আপনি গ্রামে গঞ্জে দেখবেন, গ্রামের পর গ্রাম, আমি আমার লক্ষ্মীপুরের গ্রামে আমি দেখছি যে স্কুলে মানে মাছি উড়ে আর কি। স্কুলে আপনার হলো কোনো লোকজনই আসে না, একদম পেড়ো বাড়ির মতো হয়ে গেছে। আর আমাদের সরকারি স্কুল ব্যবস্থাপনার খুবই করুণ অবস্থা। মানে সরকারের কাছ থেকে হয়তো তারা বেতন ভাতা পায়, কিন্তু সরকার দেখে না যে তারা পড়ায় কিনা।
হুম, হুম। এবং হলো এত যাচ্ছে তাই অবস্থা, আপনি গ্রামে গঞ্জে খোঁজ নিয়ে দেখেন যে মাদ্রাসা কেন আপনার অনেকে খুব ঢাকায় বসে বসে হাউতাশ করে যে মাদ্রাসা এত জনপ্রিয় হচ্ছে কেন। আর এই ধরনের কোনো একটা ঘটনা ঘটলে এই কারণে তারা আরো বেশি করে এটা সামনে আনে যে আপনারা দেখেন আপনারা কোথায় দিচ্ছেন বাচ্চাদেরকে। তো এই অবস্থাটা কেন হচ্ছে, কারণ হলো মাদ্রাসায় কিন্তু পড়ানোর একটা প্রেরণা বা একটা ব্যাপার আছে। বেশিরভাগ মাদ্রাসায় শিক্ষক খুব আন্তরিকতার সাথে বাচ্চাদেরকে পড়ান, কিন্তু একটা স্কুলে আপনার হলো শিক্ষকদের মধ্যে কিন্তু একটা আলু পটল বেচার মতো একটা মানসিকতা, তো পুরাই ওখানে তো বাণিজ্যিক চিন্তা। এবং হলো সরকারি স্কুল যারা সরকার থেকে বেতন নেয় তারা ক্লাসরুমে একদম যাচ্ছে তাই করে পড়ায় যেন তাদের কাছে ছেলেরা এসে পরবর্তীতে পড়ে পয়সা প্রাইভেট একটা মানে অভিশাপ আছে ওইটা যেন তাদের উপর চাপিয়ে দেওয়া যায়। তো এখন মাদ্রাসায় তো প্রাইভেট বলে কিছু না। এবং আমি এটা কিছুদিন আগে বলছিলাম আরেকটা টকশোতে যে হলো কওমি মাদ্রাসায় প্রচুর শিক্ষক এমন আছেন যারা অত্যন্ত আন্তরিকতার সাথে বাচ্চাদেরকে পড়ান, এরকম প্রচুর শিক্ষক আছেন, আপনিও পড়ছেন, আপনিও জানেন। তো ধরেন এরকমের সংখ্যা 80 জন, আর ওই 20 জন কিন্তু খারাপ আছে। তো এখন যখন আপনার হলো 80-র সংখ্যাটা 800 হয়, তখন ওই 20 জনের সংখ্যাও কিন্তু 100-200 হয়। তো আপনার হলো এই কারণে ঘটনাগুলো এখন কিছুটা বাড়ছে, যেহেতু মাদ্রাসার সংখ্যা বাড়ছে, এটার সাথে জড়িত লোকজনের সংখ্যা বাড়ছে এবং এটা একটা ভালো ব্যবসাও হয়েছে এখন। তো অনেক ধরনের মানুষ এখানে এসে ইয়া হয়েছে। আর আরেকটা আমি কথা শুরুতেই বলছি যে মাদ্রাসার তো আপনার একটা পর্যায়ে গিয়ে যে সুযোগটা ওপেন থাকার কথা অন্য লাইনে যাওয়ার, সেটা তো নাই। যে কারণে প্রত্যেকটা ছেলে আলেম হইতে হাফেজ হইতে বাধ্য হচ্ছে। যে কারণে একটা ছেলে যখন আলেম, সে যে তার খুব আগ্রহ নিয়ে আলেম হয়েছে মানে এটাও কিন্তু না। যারা আলেম হচ্ছে তারাও কিন্তু অনেকটা বাধ্য হয়ে আলেম হচ্ছে। মানে একটা ছেলে ধরেন আমরা যদি ইমাম আবু হানিফার ঘটনা পড়ি, আমরা যদি সাহাবীদের ঘটনা পড়ি, তারা যারা আলেম ছিলেন, আমরা যদি তাবিদের যুগে ইমাম আবু হানিফা, ইমাম শাফিঈ তাদের ঘটনা পড়ি, দেখবেন যে প্রত্যেকজন আলেম যারা আলেম হয়েছেন তারা নিজের তাগিদে নিজের প্রেরণায় তারা এই শহর থেকে শহরে তারা গেছেন এলেম অর্জনের জন্য, এবং তাদের মধ্যে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে গেছেন, সফর করছেন, এবং তাদের মধ্যে সেরকম আগ্রহ, সেরকম প্রেরণা, আল্লাহমুখিতা এবং দ্বীনের জন্য নিজেকে উৎসর্গ করে দেওয়ার, দ্বীন ইলমের জন্য, এরকম একটা প্রেরণা ছিল। তো এরকম প্রেরণা আমাদের এখনকার আলেমদের মধ্যেও আছে। এবং ওই যে বিশেষ করে আপনার হযরত মুসা আলাইহিস সালাম এবং খিজির আলাইহিস সালাম অনেক পুরনো ঘটনা। যাই হোক, তো এই ধরনের প্রেরণা কিন্তু আমাদের এখন যারা আলেম হিসেবে পরিচিত তাদেরও ধরেন 10% মধ্যে আছে। তো তারা এই ধরনের আগ্রহী বা এই ধরনের মেধা তাদের আছে, তারা আলেম হিসেবে ভূমিকাও রাখেন ভালো। তো এরকম আলেম আছে, কিন্তু আরো যে 80 জন যারা আসলে আলেম হয়েছে এক প্রকার বাধ্য হয়ে, তারা এতিম অবস্থায়, অনাথ অবস্থায় মাদ্রাসায় এসে ভর্তি হয়েছে বা ফ্যামিলি জোর করে মাদ্রাসায় দিছে, তারা একটা পর্যায়ে গিয়ে পড়াশোনা করতে করতে তারা হলো আলেম হয়ে বের হয়েছে। না এটার প্রতি তাদের কোনো আগ্রহ আছে, না কোনো তাদের আল্লাহমুখিতা তাকওয়া সেই মাপের, না তারা আসলে আলেম হইতে চাইছে, তো কিছুই না। তো কোনো রকম খালি একটা আলেম পরিচয় দিয়ে তাদেরকে সমাজে ছেড়ে দেওয়া হয়েছে, এবং এই লোকগুলোর মধ্যে যথেষ্ট দ্বীনদারিতা নাই, মানে দ্বীনের প্রতি তাদের সেই ইয়া নাই, এবং তাদের চারিত্রিক অবস্থাও তত ভালো না। তো এরাই আসলে গিয়ে এই ধরনের কর্মকাণ্ডে এক পর্যায়ে জড়িত হয়। আরেকটা হলো যে হাফেজ হওয়ার যে চক্রটা তৈরি হয়েছে আমাদের দেশে, যে কিছু মানুষ শুধু হাফেজ হয়, এবং এই ধরনের অপরাধ আপনি দেখবেন যে এদের মধ্যে বেশি। যারা কোরআনটাই মুখস্থ করেন আর কিছু না, শুধু তারাই কোরআনটাই মুখস্থ করছেন। তারা হলো আপনার প্রায় এক একজন 5 বছর 6 বছর 7 বছর ধরে মক্তব হেফজখানা মিলে প্রায় 8 বছরও হয়ে যায়, অনেকের 10 বছর হয়ে যায়, যে তারা শুধু এইটা মানে কারণ হলো আমাদের দেশে এমন ভাবে জিনিসটা প্রচার করা হয়েছে যে হাফেজ হওয়া মানে হলো তার ফ্যামিলি পুরা জান্নাত কনফার্ম। তো সবাই মিলে একটা ছেলেকে হাফেজ হওয়ার জন্য তারা মানে একেবারে বাধ্য করেন এক প্রকার। একটা ছেলে 5 বছর লাগছে, তার মানে তো সে আসলে হাফেজ হওয়ার উপযোগী ব্রেন তার নাই। অনেক বাচ্চাদের কিন্তু আপনার বুঝার ক্ষমতা ভালো, কিন্তু মুখস্থ ক্ষমতাটা অত ভালো না, মানে হুবু মুখস্থ করার অর্থ ছাড়া, মানে একেবারে আপনার তাবিজের মতো বা কবিতার মতো না বুঝে মুখস্থ করা, এইটার সামর্থ্য তো সবার অত বেশি নাই। তো তাদেরকে বাধ্য করা হচ্ছে এক প্রকার যে হাফেজ হইতেই হবে। এই ছেলেটা আপনার হলো হাফেজ হয়ে বেরোচ্ছে, তখন তার যে বয়স হচ্ছে এবং তার যে অর্থ কষ্ট
সে যে একটা অনাথ পরিবার থেকে আসছে, তো সে এখন আবার গিয়ে আরেকটা হেফজখানায় পড়াচ্ছে। তো তার আসলে পড়াশোনাই তো হয় নাই, পড়াশোনা হয় না, মানে সে শুধু কেবলই কোরআনটাই মুখস্থ কোরআন করেছে। মুখস্থ করাটা হাফেজ হওয়ার একটা অংশ। অংশ। আমাদের দেশে যে হিফজ ব্যবস্থা আছে, এই ব্যবস্থায় যারা হাফেজ আমরা বলি, কিন্তু এটা আসলে কিন্তু হাফেজ না। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে হাফেজ ছিল যে হাদিস, হাদিস না, কোরআনের হাফেজ যারা হইতো, তারা মূলত কোরআনের যে আপনার ব্যাখ্যা, তাফসির, এবং এইটা এখানে কি হালাল হারাম কি আছে না আছে, আপনারা সাহাবীদের বক্তব্য পড়ে দেখবেন যে তারা হাফেজ হওয়াটাকে কিভাবে বুঝতেন। যেমন ইমাম সুয়ুতিকে হাফেজ বলা হয়, এটা হাদিসের না, পরিভাষা। ওটা হাফিজুল হাদিস উনি, এটা তো উনি অনেক পরের বিষয়। আমি বলতেছি যে কোরআনের হাফেজ যারা, তারাও কিন্তু কোরআন বুঝে ব্যাখ্যা সহ বিশ্লেষণ সহ তারা হাফেজ হইতেন। তো আমাদের এখানে যেটা বলা হয় আর কি, মানে আলেমরা যেটা বলেন তাদের হেজ ব্যবস্থার সমর্থনে, সেটা হলো সে পরে গিয়ে কিতাবখানায় মানে বুঝবে, এইখানে শুধু সে অর্থ ছাড়া মুখস্থ করছে। তো এই যে অর্থ ছাড়া মুখস্থ করা, এটা তো হিফজের একটা অংশ, কোরআন হিফজের। এটা ধরেন কোরআন হিফজের 40% অথবা 30%, কিন্তু এদেরকে আমরা মনে করি হাফেজ। এবং হলো অনেক বাচ্চাদেরকে হাফেজ বানায় বাবা মা স্কুলেও দেয়, মানে তারা হাফেজ হয়ে গেছে, তার মানে জান্নাত তো হয়ে গেছে, তো এইবার হলো স্কুলে দিয়ে দেয়, এরকম চক্রটার কথা বলবেন। তো এই যে হাফেজ তৈরি হচ্ছে, অনেকে আবার হেফজখানার শিক্ষক হচ্ছে, তো এই যে এই চক্রটা, একজন হাফেজ, তার না আছে কোনো স্কুলের পড়াশোনা, না আছে মাদ্রাসার পড়াশোনা, না সে কোরআনটা বুঝে, না সে ফিকহ জানে, কিছুই না, শুধু সে কোরআনটা পড়তে শিখছে এবং শুধু সে কোরআনটা মুখস্থ করছে, তার কিন্তু আর কোনো জ্ঞান নাই। এবং এই কারণে একজন অশিক্ষিত মানুষের যেরকম দৃষ্টিভঙ্গি হয়, যেরকম মানসিকতা, এদেরও কিন্তু সেরকমই হয়। এবং আপনি এদের সাথে কথা বললে দেখবেন যে তারা দিন দুনিয়া, কোথায় রয়েছে দুনিয়া, কোথায় রয়েছে দিন। আমি বেশিরভাগ ওই ধরনের স্টুডেন্টদেরকে দেখেছি যে পান খায়, প্রচন্ড পান খায়, মানে তাদের মানে একটা, আপনি নিজেই চিন্তা করে দেখেন যে গ্রামের একটা মানুষ যে ভালো ফ্যামিলিও যার নাই, সে যদি আপনার শুধু খালি কোরআন মুখস্থ করার পিছনে 10 বছর দিয়ে দেয়, তার কোনো শিক্ষা দীক্ষা তো নাই তার। মানে আমরা মনে করি যে কোরআনের আলো সে পাইছে, তার মধ্যে কোরআন আছে, তার মধ্যে তো কোরআনও নাই। সে তো আপনার হলো খাতবু কুমড়ে ক্ষেতের বেগুন এরকমও বলে, মানে এরকম দুষ্টামির মধ্যেই তো হেফজখানা আপনি দেখেন না, এগুলা হয়। আপনার হলো কোরআনের একটা আয়াত নিয়ে এখানে একটা বিকৃত অর্থ একটা এরকম বানায় ছেলে, কারণ তাদের মধ্যে আজমত তো নাই, তারা তো জানে না তাদের সামনে কি আছে। তো তাদের সামনে ধরেন আপনি তাদের স্বর্ণের অক্ষর মানে দিয়ে দিচ্ছেন, কিন্তু তারা এটা চিনে না, এটা তাদের চোখে মানে এটার কোনো চাকচিক্যতা তাদের চোখে নাই। তো কোরআন আপনি নিজে হয়তো জানেন যে কোরআন এমন কিতাব যেটা শুনে আপনার হলো কাফেররা মানে মানুষকে ভয় দেখাইতো যেন তারা কোরআন শুনতে না যায়, কারণ কোরআন শুনলে মানুষ আকৃষ্ট হইতো। তো তারা এখানে গন্ডগোল করতো, তারা বিশৃঙ্খলা করতো, কারণ তারা নিজেরাও জানতো যে আমরা শুনলে আমাদেরই মনে হয় যে গিয়ে আরো শুনি। তো কোরআনের মধ্যে আসলে এরকম একটা আকর্ষণ আছে, এবং আপনি যদি কোরআন বুঝে পড়েন তাহলে দেখবেন যে আপনার শরীরে একটা স্বর্গীয় মানে ব্যাপার হয় কোরআন পড়লে। তো সেই কোরআন তারা পড়ছে, তাদের তো এখানে এটা ঢুকার ক্ষমতা তাদের নাই, এবং না বুঝে শুধু দেখে দেখে যে পড়ার যে মানে প্রচলন হয়েছে আমাদের দেশে, তো এটার কারণে তারা কোরআন পাঠের কোনো আনন্দ তারা পায় না। এবং রিসেন্টলি কওমি মাদ্রাসার একটা মানে স্টুডেন্টদের একটা অনেক দেখা যাচ্ছে যে সোশ্যাল মিডিয়াতে, বিশেষ করে আপনার ইউটিউবে এবং ফেসবুকে এবং বিশেষ করে টিকটকে, তারা এক ধরনের মানে নাচানাচি, এক ধরনের ছেলে মেয়ে, এক ধরনের মানে বিশ্রী অঙ্গভঙ্গি দিয়ে তারা বুঝাতে চায় যে কওমি মাদ্রাসায় সমস্ত অপতৎপরতাগুলো চলছে। এই জিনিসটা তো রিসেন্টলি আমি আসলে ওইভাবে দেখি নাই। আমি আসলে এই জিনিসটা বেশ কিছুদিন চর্চা হচ্ছে, হয়তো 2-3 সপ্তাহ ধরে। আমার আসলে কোনো রুচিও হয় না এগুলো দেখা। এটা কি ওই চক্র, ওই হিফজের চক্রের একটা প্রভাব তো অবশ্যই আছে। আপনি একটা ছেলে আপনার শুধু হাফেজ হয়েছে, এবং আমি তো এদেরকে দেখছি, আপনি কথা বলে দেখবেন যে তাদের আসলে বুদ্ধিবৃত্তির স্তরটা কতটুক থাকে, খুবই নিম্ন স্তরের একটা বুদ্ধিবৃত্তি নিয়ে তারা চলে। এবং তাদের আপনি একটা অশিক্ষিত মূর্খ লোকের যেই ধরনের মনোভাব, যে ধরনের অঙ্গভঙ্গি, যে ধরনের চিন্তা ভাবনা, যেভাবে তারা কথা বলে, যেই ভাষায় কথা বলে,
হুম, এবং যে ধরনের তারা একই রকম, একই তো রকম, কারণ হ্যাঁ। তাদের মধ্যে কোনো শিক্ষার আলো নাই। শিকার। তো এই অবস্থাটার মানে একটা এই যে চক্রটা তৈরি হয়েছে, হুম, এইটার একটা প্রভাব আমরা এই টিকটক সমাজের মধ্যে আমরা দেখি। আচ্ছা। আমার সত্যি কথা যে আমি 2 সপ্তাহ 3 সপ্তাহ ধরে আমি এই কাহিনী শুনছি যে এটা করছে ওটা করছে, আমার 1 সেকেন্ডের জন্য আমার কোনো আগ্রহ হয় না যে আমি একটু দেখি যে কি তারা করছে। তো আমি তবে আমি হলো অনুমান করতে পারি যে এদের পক্ষে আসলে সম্ভব। এবং আরেকটা ব্যাপার হলো যে এখন আমাদের দেশে খুব আন্তর্জাতিক হাফেজ হওয়ার একটা হ্যাঁ, প্রচলন হয়েছে। দৌড়ঝাঁপ শুরু হয়েছে। হ্যাঁ, তো হুম, আন্তর্জাতিক হাফেজ হওয়ার জন্য আগে তো ছিল 5-6 বছর, হুম, এখন সেটা গিয়ে 10 বছর 12 বছর। হুম, ওই যে মানে অনেক ভালো করে পড়তে হবে, অনেক মানে সুর হলো দিয়ে। সুর দিয়ে এটা হুম, আলফাজ ঠিক করতে হবে, এটা করতে হুম, হবে, সেটা করতে হবে। এইটার মধ্যে তারা 10-12 বছর কিন্তু এটার পিছনে আছে। এবং কিছু প্রতিষ্ঠান এগুলাই করে এবং অনেক ছেলে এটা এই নেশার মধ্যে থাকে হুম, এবং এদেরকে বিভিন্ন জায়গায় নিয়ে ওই পুরস্কার যদি হুম, পায়, হুম, হুম, সেখানে মাদ্রাসার একটা পার্সেন্টেজ এবং হইলো তারা এটা নিয়ে আসে। তো এটা তো একটা ছেলের জীবন না। exactly, মানে একটা বাচ্চার জীবন তো আপনার খেলার জিনিস না। হুম, তো এই যেভাবে হচ্ছে, তো এটা আমি মনে করি একটা মানে বন্ধ হওয়া উচিত এই ধরনের। এবং যারা আমাদের সবচেয়ে বড় দায়িত্ব যাদের বাচ্চারা মাদ্রাসায় যায়, তা আপনার বাচ্চার জন্য আপনি কখনো এই যে বড় কারি বড় হাফেজ হওয়ার চেয়ে আপনি হলো বড় আপনার ছেলে যেন সুশিক্ষিত হয়, এই চেষ্টাটা এই চিন্তাটা মানে আমাদের অভিভাবকদের মধ্যে যদি আসে, হুম, তাহলে তারাই বুঝবেন যে আমার ছেলে মক্তবে পড়ছে অথবা আমার ছেলে যদি হাফিজ হইতেই হয় 1-2 বছরে, মানে তার যদি সেরকম মেধা থাকে তাহলেই সে হাফেজ হবে। আর নয়তো আমি তাকে মাদ্রাসায় দেই, আপনার হলো কওমি মাদ্রাসায় হোক, আলিয়া মাদ্রাসায় হোক, হুম, অথবা আপনার হলো বাইরে পড়াশোনা করে চলে সেটা দেই, আমি হলো তার জরুরি যে দ্বীনি জ্ঞান আছে সেটা আমি তাকে শিখাই এবং হলো তাকে আমি একটা সুশিক্ষিত বানাই। হুম, তো কিন্তু এইটার যেটা হচ্ছে এবং এইখানে আপনার হলো যেই ধরনের মানসিকতা আমাদের আলেমদের পক্ষ থেকেই এটা দেওয়া হয়েছে তাদেরকে, হুম, যে তাদেরকে একেবারে মানে বিরাট কিছু বানানো হচ্ছে এবং হলো এই হাফেজ হয়ে তারা একেবারে মানে মানে তাদের জন্য জান্নাত কনফার্ম করে করে ফেলবেন অথবা তারা অনেক বেশি মর্যাদাবান হয়ে যাবেন আল্লাহ তাআলার কাছে। তো আল্লাহ তাআলার কাছে তো সেই হাফেজরা মর্যাদাবান যারা কোরআন অনুভব করে, কোরআনকে বুঝে, কোরআনকে মানুষকে বুঝানোর সক্ষমতা নিয়ে যারা হাফেজ হইতেন এবং যারা ধরেন ওই মানে আন্তরিকতার সাথে কোরআন হুম, পড়তেন, যাদের কোরআন পাঠ শোনার জন্য ফেরেশতারা এসে আপনার হলো ইয়ে হইতো। তো আমাদের এই বাচ্চাদের কি, আমাদের এই দেশের হাফেজদের কি সেরকম অবস্থা আছে? কিছু আছে, আমি তো এটা মানে কিছু তো ভালো হাফেজ আছে। কিছু হাফেজ এরকম আছেন যারা কোরআন বুঝে পড়েন হয়তো, অথবা যারা অনেক ভালো কোরআন পড়েন, যারা বিশ্ব জয় করে আসেন। এরকম হাফেজ আমাদের দেশে আছেন। যদিও বিশ্ব জয় করাটাকে আমি অনেক বেশি গুরুত্বপূর্ণ ব্যাপার ভাবি মানে না। এটাকে এখন ক্রিটিক্যালি দেখার সময় হয়ে সময় আসছে। এগুলোকে হুম, হুম, ক্রিটিক্যালি দেখার সময় আসছে। হুম, কারণ হলো একটা ছেলে বিশ্বজয় করতেছে, হুম, এইটার প্রতিযোগিতা এবং এইটার পিছনে পড়ে বহু ছেলের কিন্তু জীবন সময় নষ্ট নষ্ট হয়ে হচ্ছে, যাচ্ছে। জীবন নষ্ট হচ্ছে। তো আপনার যে হাফেজের মর্যাদা হাদিসে আসছে, সেই হাফেজ তো এই হাফেজ না। তো এখন আমি মনে করি যে আমি এটা লিখছিও এবং আগেও একটা পডকাস্টে আমি বলছি হুম, যে এই হেফজ ব্যবস্থাটা আমি মনে করি পুরোপুরি বাতিল করে দেওয়া উচিত। আচ্ছা, আচ্ছা, বর্তমান যে হেফজ ব্যবস্থা আছে আমাদের বিভিন্ন দেশে যেটা এখন আছে, একটা স্কুলের বাচ্চা মসজিদে নববীতে বিকালে আসরের পরে সে কিছু পড়ে। হুম, তো এইভাবে যাদের হেফজ হওয়ার মতো মেধা যাদের আছে হুম, হুম। তারা এই ব্যবস্থায় হাফেজ হয়। মানে কিরকম একটু যদি ব্যাখ্যা দিয়ে বলতেন ব্যবস্থা। মানে ধরেন একটা বাচ্চা স্কুলে যায়, তো বিকেল বেলা হুম, তার জন্য এরকম একটা মক্তব, সেখানে সে প্রথম কোরআন শরীফ পড়া শিখে, তারপরে সে সেখানে হিফজ করে আস্তে আস্তে। তো ধীরে ধীরে তার ওই এখান থেকে বহু বাচ্চা হাফেজ হয়। হুম, তো আমরা খুব গর্ব করে বলি না যে পৃথিবীর কোথাও এত হাফেজ নাই, আমাদের হুম। দেশে যত হাফেজ। হ্যাঁ, হ্যাঁ। তো আমার কথা হলো যে কোথাও যেটা নাই সেটা আপনারা কি জন্য করছেন? এটা তো এটা তো আসলেই আউটস্ট্যান্ডিং লজিক। এবং আমিও তো ভাবি আসলে বাংলাদেশে কেন এত বেশি হাফেজ? এর তা পেছনে আপনারা রহস্যটা কি? তো সারা পৃথিবীর মুসলমান দেশগুলো এত পিছিয়ে আপনাদের চেয়ে ইভেন কেন? কোরআনের ফনেটিক্স বা কোরআনের মানে কোরআনের সুর বিজ্ঞান নিয়ে তো সবচেয়ে বেশি কাজ করে
মানে আমাদের দেশ থেকে তো মিশরে, তাই না? মিশরে, হ্যাঁ। সুর বিজ্ঞান যদি আমি বলি, তো এখানেও তো বোধহয় বাংলাদেশের মতো এত হাফেজ নাই। তো আমাদের দেশের এই সিস্টেমটা তারা এটাকে একটা মানে পূর্ণতা হিসাবে, একটা ক্রেডিট হিসাবে তারা বলেন। আসলে এটা ক্রেডিট না, এটা হলো আপনাদের একটা ত্রুটি। আচ্ছা, আপনারা এমন একটা সিস্টেম বানাইছেন যেখানে আসলে হাফেজ হয় না, কিন্তু এটা বাইরে যখন তারা যায় অথবা তারা যখন মানুষের সামনে যায় তাদেরকে হাফেজের মতো লাগে। আচ্ছা, আচ্ছা, মানে যেটা চকচক করে কিন্তু শোনা না, শোনা না। এই জিনিসটা আপনারা বানাইছেন এখানে। তো এই ব্যবস্থা এই কারণে হাফেজ হচ্ছে বেশি। মানে আপনারা একটা ছেলেকে ধারাবাহিকভাবে একটা নির্যাতনের মধ্য দিয়ে, একটা বাচ্চা ধরেন আপনার 10 বছর বয়স, এই বাচ্চাটার কি ফজরের পর থেকে রাত 10টা পর্যন্ত পড়ার মতো অবস্থা আছে? কখনো না। তো এই বাচ্চাটার উপরে কি পরিমাণ মানসিক প্রেসার দিয়ে এবং কি পরিমাণ নির্যাতনের মধ্য দিয়ে আপনারা এই হাফেজগুলো বানান আমাদের দেশে, এবং এদের অনেকে বকে যায়, অনেকে পড়াশোনায় ছেড়ে দেয়। আপনি দেখবেন যে বহু ছেলে মানে হেফজখানা থেকে তারা বকে গেছে, পড়াশোনা ছেড়ে দিচ্ছে, পালাইছে, এবং হলো ফ্যামিলি ছেড়ে দিছে। এরকম অনেক কেস আছে। এবং এখন যারা নাস্তিক আমাদের দেশের সেকুলার সমাজ, অনেকে এরকম আছেন যারা হেফজখানায় পড়ছেন, এবং হেফজখানা থেকে তারা খুব একটা নেতিবাচক অভিজ্ঞতা নিয়ে তারা গেছেন, এবং তারা এখন আর দিন ধর্মের নামও শুনতে পারেন না। বিরোধিতা করতে গিয়ে আলটিমেটলি পুরো কওমি অঙ্গনকেই তারা পোর্ট্রে করতেছে, পুরা কওমি অঙ্গনকে এবং পুরা ইসলামকে তারা একীভূত করে দেখে এই জিনিসটার সাথে। তো আমি মনে করি এই অবস্থাটার অবসান হওয়াটা এখন খুব জরুরি হয়ে গেছে। আপনারা হেফ সিস্টেম আপনারা যদি করতে হয় কিতাবখানার পাশাপাশি চালান। মানে আপনারা ধরেন আপনারা যে সিলেবাসটা আছে আপনাদের ইবতেদায়ী থেকে দাওরা পর্যন্ত, ইবতেদায়ী থেকে কাফিয়া পর্যন্ত আপনি দরকার হলে 2-3 বছর বাড়ান, পাশে কোরআনটাকে হেফজ করার একটা সময় যুক্ত করেন, অথবা এটা ঐচ্ছিক রাখেন। যাদের মেধা আছে, যাদের সেই পরিমাণ আগ্রহ আছে, তারা যেন সেই সিস্টেমে অন্তর্ভুক্ত হইতে পারে, যারা আরবি শেখার পাশাপাশি, ফিকহ পড়ার পাশাপাশি, অন্যান্য পড়াশোনার পাশাপাশি কোরআনটা হিফজ করতে পারে, এবং তাদের জন্য বিশেষ প্রণোদনা, বিশেষ উৎসাহের ব্যবস্থা রাখেন যেন ছেলেপেলেরা আগ্রহী হয়। তা আমি মনে করি এই সিস্টেমে যারা হাফেজ হবে তারা কোরআন পড়বে অন্তর দিয়ে, মানে অন্তর থেকে, কোরআনের প্রতি বিতৃষ্ণা নিয়ে না। আমাদের যেই সিস্টেম তৈরি হয়েছে এটার বাচ্চারা কোরআন পড়ে কোরআনের প্রতি খুব বিতৃষ্ণা নিয়ে, এবং যেটার ছাপ আপনি দেখবেন যে ওই যে তারা যে দুষ্টামিগুলো করে, তারা ব্যঙ্গ বিদ্রুপ করে কোরআনের বিভিন্ন আয়াতকে দলাম, মানে খুবই মানে দুঃখজনক একটা পরিস্থিতি, যার মধ্যে কোরআনের আজমত আছে এটা দেখলে মানে অন্তর ভেঙে চুরে যাওয়ার মতো। যে আল্লাহ তাআলা কোরআনে বারবার বলছেন যে আমি কোরআন দিয়েছি যেন তোমরা এটা নিয়ে চিন্তা ভাবনা করো, যেন তোমরা খুব চিন্তা করে কোরআন পড়ো। আল্লাহ তাআলার ইচ্ছাটা তো খুব স্পষ্ট, পরিষ্কার। হ্যাঁ, তো হাফেজ হওয়ার কথা তো কোরআনে কোথাও নাই। তা আপনার অনেকে এটা খুব মানে এটার খুব সমালোচনা হবে যে কোরআনে হাফেজ হওয়ার কথা নাই। আল্লাহ তাআলা বলছেন যে ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। তো জিকির মানে কি হাফেজ হওয়া? জিকির মানে হলো স্মরণ করা, চর্চা করা। তো যাই হোক, এটা নিয়ে বিতর্ক হইতে পারে যে হাফেজ হওয়ার কথা হাদিসে আছে, কোরআনে যদিও নাই। তো আমি তো বললাম যে হাদিসে কি অর্থে আছে। তো কোরআনে আল্লাহ তাআলা বারবার বলছেন যে জিকির করো, এটাকে পড়ো, তুমি চিন্তা ভাবনা করো। এবং আল্লাহ তাআলা এইভাবে বলছেন যে মানে আপনার কেন মানুষ আসে না কোরআন নিয়ে চিন্তা ভাবনা করার জন্য। তো যেই কিতাবকে আল্লাহ তাআলা বারবার বলে দিছেন এটাকে চিন্তা ভাবনা করে পড়ার জন্য, সেখানে আপনারা কিছু বাচ্চাকে, আপনারা হলো শত শত বাচ্চাকে আপনারা এইভাবে এমন ভাবে হাফেজ বানাচ্ছেন যে তারা আজীবন পড়ে হলো না বুঝে। যেই ছেলেরা পরবর্তীতে মাদ্রাসায়ও পড়ে তাদেরও আপনার 70% দেখবেন যে না বুঝে পড়ে। অনেককে আপনি বলতে শুনবেন যে তারাবিতে যখন তারা পড়ায় তখন ওই অর্থর মনে রাখলে আর ইয়াদ থাকে না, কারণ হলো তারা পড়ছে, মুখস্থ করছে অর্থ ছাড়া। এখন যে সে অর্থ বুঝতে যায়, অর্থ চিন্তা করতে যায়, তখন মুখস্থটা মানে একটু তালগোল পাকিয়ে যায়। এটা খুব স্বাভাবিক বিষয়। আপনি যখন একটা কিতাব আপনি যখন অর্থ বুঝে মুখস্থ করবেন, ধরেন আপনার আমি হব সকালবেলার পাখি, সবার আগে কুসুম বাগে উঠবো আমি ডাকি। একটা বাচ্চা যখন এই কবিতাটা মুখস্থ করে তখন তো সে বুঝে যে আমি সকালবেলা পাখি হব, কারণ সে তো বাংলাভাষী। তো সবার আগে কুসুম বাগে উঠবো আমি ডাকি, সকালবেলা পাখি হইলেই তো সে ডাকে। তো তখন যখন মুখস্থটা তখন হলো এই সামঞ্জস্য দিয়ে সে মুখস্থ করে। আর কেউ যদি না বুঝে মুখস্থ করে তখন সে দেখে শব্দের মিল, শব্দের সাথে শব্দের মিল, সুরের সাথে সুরের মিল, অন্ত মিল, এটা কিন্তু তার মাথায় একটা
স্থিরভাবে কিন্তু সেট হয়। সেটা হয়। তখন পরবর্তী সে যদি আলেমও হয়, এরপরেও তার অভ্যাসটা থেকে যায় না বুঝে কোরআন পড়া, না বুঝে শোনাচ্ছে, না বুঝে পড়ছে, না বুঝে তারাবির পড়ছে। তো এই যে আমরা এই চর্চাটা তৈরি করলাম, এটা কোরআনের শিক্ষার সাথে কতটুকু মিলে? আমি তো দেখি যে এটার সাথে কোনো মিলই নাই। পুরা কোরআনে আল্লাহ তাআলা মানুষকে সম্বোধন করছেন, মানুষকে বুঝাইছেন, মানুষকে লক্ষ্য করে তিনি নিজের কথা বলছেন, তার দ্বীনের কথা বলছেন, তার নবীদের কথা বলছেন। আল্লাহ তো এটা কোনো তাবিজের না যে আপনি না বুঝে খালি পড়বেন, না বুঝে মুখস্থ করবেন, না বুঝে আপনার মানুষকে শোনাবেন, না বুঝে তারাবিতে এমন বতর বতর করে মানে এভাবে পড়বেন, না মানে মুসল্লিরা বুঝে, না ইমাম বুঝে, না হইলেও কেউ যদি অর্থও বুঝে তাও বুঝার মতো কোনো অবস্থা থাকে। তো এই গোটা যে চর্চাটা আমরা তৈরি করছি আমাদের লাহানে দেশে। জালি, লাহানে খাফি নিয়ে তো যথেষ্ট পড়াশোনা ওখানে হয়। যেই স্পিডে পড়ানো হয় এখানে কি লাহানে জালি বা খাফি এখানে কোনো লাহানি থাকে না কোনো আসলে। লাহানি তো থাকে না। মানে এই যে এই টোটাল একটা চর্চা, হুম, কোরআন বলতেছে যে আমরা তারাবি পড়াচ্ছি অনেক বেশি। হুম, তারপরে তারাবি পড়াচ্ছেন, তার চেয়ে যদি আপনি 2 পারা তারাবি পড়ান, আর মানুষ যারা তারা যদি একটু দেখে টেখে ওই 2টা সূরা একটু বুঝে হুম, শুনে, সেটার ফায়দা তো বেশি। আপনি পুরা কোরআন পড়ছেন এমন ভাবে, মানে এমন স্পিডে, তো মনে তো হয় না যে কেউ একটা অক্ষর বুঝে বা কেউ একটা অক্ষর সে মনে রাখে বা তার মনে লাগে। আল্লাহ তাআলা এত আকর্ষণীয়, এত চমৎকার এক বাণী তিনি মানুষকে দিছেন, যেটা আপনি অর্থ বুঝে পড়লে আপনার শরীর একটা স্বর্গীয় ব্যাপার হয়। সেটা আপনারা এরকম একটা নিরানন্দের, এরকম একটা হলো একটা কি বিষয় আমরা এটা বানাইছি। তো এটার জন্য খুব আফসোস আছে আমার, এই পুরা টোটাল যে অবস্থাটা এটা আসলে। এবং আমি মনে করি যে এই যে সমস্যাগুলো হচ্ছে, এইটার পিছনেও এই যে আমরা যে একটা নিজেদের মতো করে তৈরি করছি যে অবস্থাটা, এটার একটা বড় ধরনের দায় আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে তালিম দিতে গিয়ে কোন সাহাবী তালিম নিতে পারছেন না কিংবা শিখতে একটু গড়িমসি করছেন, কিন্তু রাসূল প্রচন্ড পিটাইছেন এবং পিটায়া ব্যত্রাঘাত করতে করতে তাকে ওই জিনিসটা শিক্ষা দিয়েছেন। এরকম কোনো হাদিসের রেফারেন্স কিংবা কোরআন অথবা কোনো কওলে আসহাব বা কওলে উলামা কিছু পাওয়া যায় কিনা? মানে কোন ধরনের রেফারেন্স আছে কিনা? কারণ বাচ্চাদেরকে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো বাচ্চাদেরকে পড়াইছেন এরকম না। তিনি সম্বোধন করতেন হলো বয়স্ক যারা নারী পুরুষ যারা ছিলেন তার সাহাবী, এবং সেখানে মারপিটের কোনো বিষয় আসে না। মারপিটের বিষয়টা কোথায় আসে? আপনি দেখবেন যে আমাদের কিতাবখানাও মারপিটের এত রেওয়াজ নাই। স্কুলে যেইটুক আছে কিতাবখানায় ধরেন সেইটুক আছে, কিছু কিছু আছে। মারপিটটা মূলত হেফজখানায় হয়। ওই যে আমি বললাম সবকিছু গোড়া হলে এই জায়গায়। হেফজখানায় আপনি একটা ছেলেকে ধারাবাহিকভাবে নির্যাতন না করলে, এই ছেলে তো আগ্রহী না এটা এইভাবে মুখস্থ করতে। সে ফ্যামিলি থেকে শুনে আসছে যে এটা মানে মুখস্থ করলে একটা বিরাট মর্যাদা হবে, তার বাবা মার মর্যাদা হবে, এটা হবে সেটা হবে, এটা বলে কিন্তু একটা বাচ্চাকে পাঠানো হয়েছে। এবং এই যে বাচ্চাটা, তার তো নিজে থেকে আসলে আগ্রহ নাই, তো তাকে এই ধারাবাহিকভাবে এই মারপিট করে হেফজখানায় যে পরিমাণ মারা হয়, এটা না আপনার হলো কিতাবখানায় আছে না কোথাও নাই। পুরোপুরি জেলখানার মতো অবস্থা। দুনিয়ার কোথাও নাই এই ধরনের। এখন তো মারামারি নাই। মানে আমি বলতেছি এই ধরনের একটা ব্যবস্থা দুনিয়ার কোথাও নাই। মানে যেভাবে ধারাবাহিক মানে একটা বাচ্চা আপনি চিন্তা করে দেখেন যে সে ফজরের পর থেকে রাত পর্যন্ত সে এই বন্দি অবস্থায় আছে। আমার কাছে মাঝে মাঝে মনে হয় ফারুক ভাই যে আয়নাঘরের ভিকটিমদের বর্ণনা এবং হেফজখানার ভিকটিমদের বর্ণনা প্রায় কাছাকাছি আসলেই। এবং আপনার যারা হেফজ পড়ে আসছে তারা বলবে যে আমরা তো পড়ছি, আমাদের কিছু হয় না, এটা সেটা অনেক কিছু বলবে, কিন্তু আসলে মানে তারা এটা স্বীকার করতে চাচ্ছেন না আর কি। কিন্তু আবার অনেকে আছে যে হয়তো তারা খুব ভালো পড়াশোনা করছেন, খুব মেধা মানে মুখস্থ করার মেধা খুব ভালো ছিল, তারা ভালো পার হয়ে আসছেন, কিন্তু তারাও মার খাইছেন প্রচুর। ঠিক আছে, তো এখন মানুষ এসে বলবে যে আপনি কি হেফজখানায় পড়ছেন, আপনি কি হাফেজ? আমিও হেফজখানায় পড়ছি এবং প্রচুর মারপিট আমিও খাইছি। তাই প্রচুর মারপিট, যদিও আমি আপনাকে একটু আগে বলতেছিলাম যে আবাসিক ব্যবস্থায় থাকা হয়নি কখনো, কিন্তু আমাদের মানে আমার আব্বা ওই আমাদের বাড়ি ছেড়ে মাদ্রাসার পাশে মানে আসছিলেন, ভাড়া ছিলেন আমাদের আসা যাওয়ার সুবিধার জন্য। তো আমি সকালবেলা আসতাম ফজরে পরে, আবার ফজরের আগে উঠে মানে এটা কিছুক্ষণ পড়তাম, কারণ ওই যে সবক শুনাইতে হবে এই চিন্তা, ফজরের পরে গিয়ে সবকটা শুনাইতে হবে, এবং বেশিরভাগ ছেলে ফজরের আগেই সবক শুনানো শেষ। তো ফজরের পরে একমাত্র আমিই আছি।
কারণ হলো সবাই তো মানে ইয়াতেই থাকে, মাদ্রাসায় থাকে। আচ্ছা, আচ্ছা। ও হ্যাঁ। তো আমি তো বাসায় থাকি। হুম, হুম, হুম। তো আমি ফজরের পরে যাইতাম মাদ্রাসায়। আর অন্য ছেলেদের পড়াশোনা শুরু হয়ে যেত ফজরের আগে। আপনার বাবা আপনার জন্য বাসা নিয়েছে মাদ্রাসার পাশে। শুধু আমার জন্য না, মানে আমার ভাইদের, আচ্ছা, যাই আমি হোক, সহ। মানে কিন্তু অন্যরা তো হোস্টেলে আছে, মানে বোর্ডিং এ আছে। কিন্তু আপনাকে না রাখার পেছনে কারণটা কি? আমি ওই যেটা বললাম না যে আমার বাবা তো ইংরেজি শিক্ষিত মানুষ, জেনারেল শিক্ষিত মানুষ, এবং আমার পুরা ফ্যামিলি হলো ওই ধারার। তো আমার বাবা, উনি হয়তো কিছু বিষয় জানতেন বা কিছু বিষয় উনি আঁচ করতে পারছিলেন বা শুনছিলেন। তো উনি মনে করছেন, এবং আমি মনে করি যে এটার জন্য আমি অন্তর থেকে আমার বাবাকে ধন্যবাদ দিই, যে উনি কখনো মানে এটা নির্ভর করতে চান না। এবং আমি মনে করি না কোনো অভিভাবকের এইভাবে নির্ভরশীল হওয়া উচিত, যে আপনি আপনার বাচ্চাকে রেখে যাচ্ছেন একটা আবাসিক ব্যবস্থায় যেখানে প্রপার জায়গা নাই, ঠিক মতো আপনার বাচ্চাদেরকে, আর একটা বাচ্চাকে আপনি কোন ভরসায় এইভাবে রাখেন? যদি এতিম হয় অন্য বিষয়, কিন্তু আপনি জীবিত আছেন, আপনার বাচ্চা একটা 7 বছর বয়সী, 8 বছর বয়সী, 10 বছর বয়সী বাচ্চা, তাকে আপনি রেখে আসতেছেন আবাসিক ব্যবস্থায়, এটা কোনোভাবেই গ্রহণযোগ্য না। তো আমার বাবার মধ্যে সেই সচেতনতা ছিল। এই কারণে উনি, তো আমি যেটা বলছিলাম আর কি, যে ওই যে ফজরের পরে আমি আসতাম এবং রাত পর্যন্ত পড়ে, ওই যে আপনার একটু ঘুমানোর সময় থাকতো 10টার দিকে, তখন আবার বাসায় গিয়ে ঘুমাইতাম, আবার 12টার দিকে আসতাম। এরপরে রাত পর্যন্ত পড়ে একদম মনে হয় 9:15 9:30টার দিকে, রাত 9:30টার দিকে ছুটি হতো। তখন বাসায় গিয়ে খাওয়া, ঘুম, আবার সেই চিন্তা যে পরের দিন ওই যে সবক শুনাইতে হবে, এই জন্য অ্যালার্ম দিয়ে রাখতাম যে ভোর রাতে যেন উঠার মানে সময় সুযোগ হয় বা এরকম। তো প্রত্যেকটা ছেলের অবস্থাই তো তাই। আপনার মানে আবাসিক ব্যবস্থায় যারা পড়ছে, একেবারে রাতে ঘুমানো, তারপরে ফজরের আগে তাহাজ্জুদের সময় উঠা, এটা ঠিক আছে যে অনেকে আন্তরিকতার সাথেও হয়তো পড়ে, কিন্তু টোটাল সিস্টেমটার ফলাফল এটা ভালো না। এবং আমি মনে করি যে এইভাবে আপনি যেটা বলছিলেন যে মারামারির কথা, মারপিটের কথা, তো এইভাবে মারপিটটার প্রধান কারণ হলো এই মানে সিস্টেম, এই ব্যবস্থা টিকায় রাখার কোনো মানে উপায় নেই মারপিট ছাড়া। এবং হলো অনেকে এখন দেখবেন বলে যে মারপিট বন্ধ হয়ে গেছে এই কারণে হাফেজ হচ্ছে না, এটা সেটা। আপনাকে কে বলছে সবাইকে হাফেজ বানাইতে? আমি তো এই জিনিস, এটা আমি খুঁজেই পাই না যে আপনি আর না নবীজি বলছেন, না হলে আল্লাহ তাআলা বলছেন এই যে আপনারা অনেক বেশি হাফেজ বানাচ্ছেন, একেবারে সারা দুনিয়ায় ফাস্ট হয়ে গেছেন, মানে এই জিনিসটা আপনার এই প্রেরণাটা কোত্থেকে আসে? সৌদি আরবে কি এরকম আছে? সৌদি আরবে তো এই পরিমাণ হাফেজ তো নাই। এটা তো আমাদের দেশে মানুষই বলে, ওনারাই বলেন গর্ব করে যে সৌদি আরবে এত হাফেজ নেই, আমাদের দেশে এত হাফেজ। তারা কোরআন আরবি বুঝে, তাদের এখানে হাফেজ নাই, কিন্তু আমাদের দেশে হাফেজে ভর্তি। অথচ আমি বললাম যে এটা তো আসলে হাফেজ না, এটা হলো আপনার, আমি জানি না আল্লাহর কালামের সাথে আমি কোনো বেয়াদবি করছি কিনা, কিন্তু আমি তো আল্লাহ তাআলা কালামের মধ্যে এই বিষয়টা দেখি যে আল্লাহ তাআলা বলতেছেন বুঝে পড়তে। তো আপনি এটা না বুঝে, ঠিক আছে যদি এরকম হয়তো যে একটা ছেলে 1 বছরে মানে না বুঝে মুখস্থ করে ফেলতেছে, পরের বছর থেকে সে বুঝার চেষ্টা শুরু করবে, তখন সে বুঝে আবার পড়বে, এরকম যদি হইতো তাও আমি মানতাম বিষয়টা, ঠিক আছে আপনি 1 বছর 2 বছর পড়ান। কিন্তু আপনি এই মুখস্থ না বুঝে মুখস্থ করার পিছনে 5 বছর 6 বছর 7 বছর আপনি দিচ্ছেন, এখন আবার ওই আন্তর্জাতিক হাফেজ হওয়ার জন্য 10 বছর দিচ্ছেন, আর ওইদিকে আপনার কোরআন বুঝার কোনো চেষ্টা নাই, কোরআনে আল্লাহ তাআলা কি বলছেন সেটার কোনো চর্চা নাই। এবং এই লোকগুলা যে তৈরি হচ্ছে, আন্তর্জাতিক হাফেজ যতগুলো আপনি দেখবেন যারা বড় হিফজখানা চালায়, ওরা কেউ ভালো আলেম কারোই মানে কারো মানে ভালো আলেম তো নাই, এবং তাদের বিরুদ্ধে নানান কথাবার্তা, মানে তাদের সেলিব্রিটি হয়ে যায়, সেলিব্রিটি, কিন্তু নানান কথাবার্তা দেখবেন যে এদিক সেদিক কানাকানি নানান কিছু। তাদের মধ্যে দিনদারির সংকট আছে, তাদের মধ্যে হলো সততার সংকট আছে, তাদের মধ্যে চরিত্রগত সংকটও আছে, এবং সেটার কিছু মানে এটার প্রমাণ তো আমরা পাচ্ছি এখন। তো আমি 2টা বিষয় মানে মনে করি, একটা হলো হেফ সিস্টেমটা আমাদের বদলানো উচিত, আরেকটা হলো যে কওমি মাদ্রাসার ব্যবস্থাটা সরকারি মাদ্রাসার মতো আপনার একটা পর্যায়ে গিয়ে ছেলে মেয়েদের ভাগ হয়ে যাওয়ার ব্যবস্থাটা একদম জরুরি। এই 2টা বিষয় যদি করা হয় সমস্যা অনেকাংশে দূর হবে। আপনি যেটা বলছেন এখানে আরেকটু কথা আছে যে ওই যে আন্তর্জাতিক হাফেজ হওয়ার যে প্রতিযোগিতা, আমরা কিন্তু অল্টারনেটিভ আরেকটা অপশন দেখি যে দাওরায়ে হাদিসের পরে আরেকটা আলাদা বিভাগ থাকে যেটাতে আপনার কেরাত বিভাগ বলে। কেরাত বিভাগে কিন্তু যথেষ্ট পড়াশোনা হয়, ওখানেও সম্ভবত 6 বছরের মতো পড়ানো হয়।
এটা আল আজহার সেটা ইউনিভার্সিটিতে ভালো আছে। তো, সেটা ভালো। হ্যাঁ, আল আজহার ইউনিভার্সিটিতেও আছে, আবার আমাদের বাংলাদেশে পটিয়া মাদ্রাসায় খুবই বিখ্যাত একটা আলাদা মানে সেটা কিসিম হইতে আছে। পারে, সেটা ভালো। তো এই জিনিসটা এবং ওইটার মধ্যে তো অনেক তফাৎ আছে। অবশ্যই আপনার একটা ছেলে যখন দাওরা হাদিস পড়ছে তার মানে সে বুঝে সে যথেষ্ট, ম্যাচিউর, যথেষ্ট সে নিজের সিদ্ধান্ত নিজে নিচ্ছে নিচ্ছে। এবং তার ফ্যামিলির ওই পরিমাণ ব্যাকআপ আছে দেখে সে আরো 6 বছর কেরাত পড়ছে। হুম, তো তখন হলো তার একটা প্রপার সময় আসছে। হুম, কিন্তু এই যে বাচ্চাটা, এই যে আপনি হলো যাকে আপনি হলো না বাংলা পড়াইছেন, না ইংরেজি পড়াইছেন, না অঙ্ক পড়াইছেন, না হলো ফিকহ পড়াইছেন, না হাদিস পড়াইছেন, না হলো সে দিনদারি সম্পর্কে কিছু জানে, না কোরআন সম্পর্কে কিছু জানে, এই বাচ্চাটাকে যে আপনি 10 বছর ধরে পড়াচ্ছেন, এই বাচ্চাটার তো আপনি ভবিষ্যৎ জীবন তার ইয়ে করছেন। এখানে তো সবসময় তো আমরা দেখলাম মানে বাইরের দেশে যারা কারি হয়, আপনি যেটা বলছেন যে কেরাত বিভাগ আলাদা থাকে, যেটা তারা মাস্টার্সে পড়ে আপনার হলো ধরেন আলাদা করে পড়ে, হ্যাঁ, সেটা তো অবশ্যই ভালো। সেটা ভালো। এবং আপনার হলো 4 বছরের অনার্সও এরকম আছে যে কেরাত বিভাগে পড়ে, হ্যাঁ, আজহারে আছে, আজহারে আছে, এমনকি পটিয়াতে, আমাদের পটিয়াতেও আছে। হ্যাঁ। তো সেটা তো ভালো, মানে সেটা তো একজন ভালো কারি তৈরি হওয়া, এটা তো খারাপ না। কিন্তু এইখানে যেটা হচ্ছে, এই সিস্টেমে তো আসলে আপনার হলো কেরাতের বিশেষায়িত যে পড়াশোনা, সেটা তারা লভস ঠিক করছে, তারা শুধু না বুঝে মুখস্থ করে, শুধু একটা আছে রিওয়ায়াতে হাফস, ওইটাই পড়ে। হ্যাঁ ওটাই পড়ে, এবং হলো এর বাইরে আসলে কোনো পড়াশোনা নাই, খালি ওই দেখে দেখে পড়া, মুখস্থ করা। এবং এটাকে অনেকে আছে খুব চমৎকার পড়েন, কিন্তু আমি কোনো আগ্রহ পাই না তাদের পড়া শুনতে। অনেকে খুব আগ্রহ করে শুনে, আসলে পড়ানো ভালো, যথেষ্ট চিত্তাকর্ষক, কিন্তু একটা মানুষ সে না বুঝে পড়ছে, এটা জানার পরে আমার কোনো আগ্রহই হয় না তার কাছে কোরআন শোনার। মানে আমি অদ্ভুত রকমের অবাক হই যে বাংলাদেশে দেখেন হেফজখানাগুলোতে হাফেজরা ওই কারি আব্দুর রহমান সুদাইসির তেলাওয়াত শোনেন খুবই মনোযোগ সহকারে, কিন্তু কেউ কারি আব্দুর রহমান সুদাইসির মতো আলেম হতে চান না, শুধু হাফেজটাই হতে চান। হাফেজ হতে চান। এবং আমাদের আপনি একজন কারির কথা বলি, মাহের বিন হামাদ, একজন কারি আছেন, ওনার তেলাওয়াত আপনি শুনে দেখবেন যে প্রত্যেকটা শব্দ বুঝা যায় যে উনি বুঝে পড়ছেন, এবং তার গলার স্বরে, তার ভঙ্গিতে সেই চেঞ্জ আসছে। আল্লাহ তাআলা যখন ভয়ের কথা বলছেন, যখন আনন্দের কথা বলছেন, যখন আল্লাহ তাআলা আপনার হলো ঘটনা বলছেন, প্রত্যেকটা জিনিস তো আলাদা আলাদা একটা অনুভূতি আছে। সেই অনুভূতিটা আপনি দেখতে পাবেন তাদের মধ্যে। কিন্তু আমাদের দেশে হাফেজরা যখন পড়েন, তো এদের তো আমি দেখি না, কারণ এরা কি বুঝে পড়ে, এরা তো শুধু হলো মানে এটা তাদের কাছে একটা কবিতা, না বুঝা কবিতা ছাড়া আসলে কোনো কিছু না। তো এই কারণে যত ভালো তেলাওয়াতই করে, আমি কোনো আগ্রহ পাই না তাদের তেলাওয়াত শুনতে। তো আমি মনে করি যে আন্তর্জাতিকভাবে যে সিস্টেমটা চালু আছে, মানে আমি মনে করি যে আন্তর্জাতিক যে প্রতিযোগিতা সিস্টেম আছে, তাদের কাছে আমাদের বলা উচিত যে আপনারা অন্যান্য জায়গায় দেখবেন যারা হাফেজের বাসে, তারা কিন্তু বুঝেই পড়ে। দেখবেন আফ্রিকা থেকে যে ছেলেটা তৃতীয় হয়েছিল এবার, দেখবেন যে ওই ছেলেটার পড়াশুনে মনে হচ্ছে যে সে বুঝে পড়ছে, কিন্তু আমাদের দেশে তো সেই সিস্টেম নাই। তো তাদের সিস্টেমেও এই জিনিসটা মানে অন্তর্ভুক্ত হওয়া উচিত, যে এই ছেলেটা যে কোরআন পড়ে সে কি বুঝে পড়ে নাকি বুঝা ছাড়াই শুধু হলো আপনার। তো এই সিস্টেমে প্রতিযোগিতায় আমাদের ছেলেরা ফার্স্ট হয় আমাদের দেশে, এবং এটা নিয়ে গর্বের কোনো শেষ নাই, আন্তর্জাতিক হাফেজ। কিন্তু আসলে এইটা ওই যে আমি বললাম যে সোনার মতো চকচক করে, কিন্তু এটা তো স্বর্ণ না। এই সোনার তো কোনো দাম নাই, মানে আসলে কোনো মূল্য নাই। ঠিক আছে, যদি এরকম হইতো যে হ্যাঁ ঠিক আছে, এইটা হাফেজ হওয়ার পরে সে ওই মাপের আলেম হবে এবং সে কোরআন আন্তরিকতার সাথে বুঝে পড়বে, কিন্তু আপনার যে হেফ সিস্টেম, এটার কারণে সে আজীবন কোরআন পড়বে ওই সে যেভাবে মুখস্থ করছিল ওই রকম বুঝে পড়ার অভ্যাস আর তার হয় না। আমাদের সমাজে আরেকটা ধারণা আছে যে সরকারি মাদ্রাসায় কখনো ভালো আলেম ছিল না কিংবা হয় না। কেবলই ভালো আলেম হওয়া মানে হচ্ছে তোমাকে কওমি মাদ্রাসায় পড়া লাগবে, এবং আমরা মনে করি হচ্ছে কওমি মাদ্রাসার সবাই হচ্ছে ভালো আলেম, বড় আলেম, জুব্বা টুব্বা দেখা যায়, পাগড়ি দেখা যায়, এমনি দেখলেই মনে হয় যে ভালো আলেম। তো আপনার জানা মতে এবং আপনার পড়াশোনার পরিধির ভিতরে কখনো আপনি কি দেখেছেন যে সরকারি ব্যবস্থাপনা থেকে অতীতে অনেক ভালো আলেম বের হয়েছে বা এরকম কিছু আর কি? আসলে এগুলো হলো খুবই মানে আপনার কম পানির চিন্তা আর কি। কম পানি মানে যখন হলো একটা কুয়ার ব্যাঙ
ইয়েস ইয়েস। তো ওনার পুরা দুনিয়া হলো এই কুয়াটা, এর বাইরে কিছু নাই। তো কওমি মাদ্রাসা তো আমাদের উপমহাদেশে একটা System. এটা এর বাইরে তো সারা দুনিয়ায় বহু বড় আলেম আছেন। তো তারা কি সবাই কওমি মাদ্রাসায় পড়ে আলেম হয়েছে? এরকম এটা কোনো বিষয় না। কিন্তু একটা বাস্তবতা আছে, সেটা হলো আমাদের কওমি মাদ্রাসায় যে পরিমাণ সময় বাচ্চারা আপনার হলো ছাত্ররা আরবি ভাষা শেখার জন্য দেয় এবং আরবি বুঝে পড়ার জন্য বিভিন্ন কিতাবের পিছনে যে সমস্ত সময় দেয়, এটা তো অন্য কোথাও এখন নাই। আপনার সরকারি আপনার ইসলামিক স্টাডিজ যেটা আছে ভার্সিটিতে সেখানেও নাই, এবং আলিয়া মাদ্রাসাও আসলে সেভাবে নাই। আলিয়া মাদ্রাসা, কিছু আলিয়া মাদ্রাসা হয়তো ভালো পড়াশোনা আছে কিছু মাদ্রাসায়, কিন্তু এটা হলো বেশিরভাগ জায়গার যে অবস্থা, এটা দেখে এরকম একটা ধারণা হয়। তা তাদের এখানে পড়েও আমি অনেককে দেখছি যে অনেক ভালো আলেম আমি দেখছি আলিয়া মাদ্রাসায় পড়ে, বিশেষ করে দারুন নাজাতের ছাত্র আমি দেখছি, তারা পরবর্তীতে ধরেন আপনার আল আজহারে গেছে অথবা হলো মালয়েশিয়া গিয়ে ডক্টরেট করে আসছে, এবং তাদের মধ্যে ভালো আলেম আছে। কিন্তু এর বাইরে সাধারণভাবে যারা ধরেন ফাজিল কামিল করতেছে আমাদের দেশে, তাদের মধ্যে হয়তো ভালো আলেমের সংখ্যাটা কওমি মাদ্রাসা দাওরা হাদিস পড়ে ভালো আলেম হচ্ছে এদের তুলনায় কম। কারণ হলো ওরা তো মানে আসলে এখন আলিয়া মাদ্রাসায় যেটা হয়, মেধাবী ছেলেরা বেশিরভাগ তো আপনার অন্য পড়াশোনায় যায়, তাদের তো আসলে সেই সুযোগ আছে, তো তাদের আসলে আগ্রহই নাই আলেম, ভালো আলেম হওয়ার, এবং যে কারণে মেধাবী ছেলেদের একটা অভাব, আমাদের আলিয়া ধারার ভালো আলেম সংকট এখানে ইয়া হয়েছে। তো কওমি মাদ্রাসায় এটা তো নাই। কওমি মাদ্রাসায় মেধাবী অনেক ছেলে দাওরা হাদিস পর্যন্ত পড়ে এবং কওমি ধারা থেকে কিছু বেশি ভালো আলেম হয়, কিন্তু তার মানে এই ধারণাটা থাকা আসলে ঠিক না যে একমাত্র কওমি মাদ্রাসায় পড়েই ভালো আলেম হইতে হবে। কারণ আমাদের সামনে এই উদাহরণ বাংলাদেশেও প্রচুর মানুষ, আপনার আলিয়াতে অনেক বড় বড় ভালো মাদ্রাসা আছে, দারুন নাজাত আছে, তারপরে এই যে আপনার এখন খুব পরিচিত একজন ওয়াইজ আলেম মিজানুর রহমান আজহারি, উনিও বোধহয় দারুন নাজাতের ছাত্র। তো এরকম আরো অনেকে আছেন, তো তাদেরকে আপনি কোনোভাবেই একেবারে ফেলে দেওয়ার মতো ওনারা না। তো সুতরাং আপনার এইটা কোনো মানে বিষয় না যে যে কোনো একটা শিক্ষাক্রম থেকেই ভালো আলেম হবে। তো আমাদের দেশে বাস্তবতা অনুযায়ী তুলনামূলক এখানে হারটা আমরা বেশি দেখি কওমি মাদ্রাসায়। কিন্তু আবার ওই যে আমি বললাম যে ধরেন 20 জন ভালো আলেম হচ্ছে, সাথে আপনার আরো মানে 40 জন আরো 100 জন যাদেরকে আলিয়া মাদ্রাসায় যারা ভাগ হয়ে যায়, যারা ধরেন বিজনেস স্টাডিজ পড়ে অথবা আপনার রাষ্ট্রবিজ্ঞান পড়ে তারা অন্য লাইনে যায়। তো কওমি মাদ্রাসায় সেই সুযোগটা না থাকায় এই সবাইকে আপনি আলেম হিসাবে আপনি সমাজে ছাড়ছেন, এবং এইটা একটা সংকটও সৃষ্টি করছে। তো ভালো আলেম যেমন আছে কওমি পড়া, আবার একদম মানে বকলম আলেম আছে, যারা কোন রকম নামকাওয়াস্তে পড়ে তারা হলো আলেম, মানে আলেম বেশধারী হয়ে ঘুরে, এরকম এরাই সমস্যাটা করে, এরকম বহু মানুষ আছে। আর আপনার কওমি মাদ্রাসা ছাড়া ভালো আলেম হবে না, এই চিন্তাটা আমি মনে করি যে প্রথমে বললাম যে এটা কুয়ার ব্যাংক, এটা ছাড়া আমি, কারণ হলো সারা দুনিয়া আপনারা যাদের বইপত্র পড়েন, মানে যাদের বইপত্র ধরেন আমরা আপনার হলো একটা ফিকহের কিতাবের সরা অথবা হাদিসের কিতাবের সরা অথবা একটা ভালো তাফসির, আপনার সফাতুত তাফাসির আমার খুব পছন্দের, আমার খুব পছন্দের একটা তাফসির জন্য বললাম। তো এই যে উনি কোথায় পড়ছেন, বা আমাদের কওমি মাদ্রাসার যারা পড়াশোনা করেন তারাও তো হলো আরো আলেমদের বইপত্র তো প্রচুর পরিমাণে পড়া হয়, তো এরা তো কেউ কওমি মাদ্রাসার ছাত্র না। তো আমি মনে করি যে এরকম ধারণা আসলে ওই অল্প জ্ঞানে কিছু মানুষই করে। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ, আপনি আমাদের সাথে সময় দিয়েছেন। ধন্যবাদ, আরো কখনো কথা হবে এবং ইনশাআল্লাহ সময় দেখা হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি আপনাকে এবং ঢাকা ডায়েরি কর্তৃপক্ষকে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।